সো আজকের টপিকটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এখনকার নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে গেলে এই টপিকের আসলে কোনো বিকল্প নেই। সিসকো আসলে এখন আস্তে আস্তে এই IPv6 অ্যাড্রেসিং এর উপরে খুবই গুরুত্ব দিচ্ছে। সিসকো কেন, ওয়ার্ল্ড ওয়াইড পুরা জিনিসটাই আস্তে আস্তে ট্রান্সফার হচ্ছে IPv6-এ। সো IPv6 এর প্রস অ্যান্ড কনসগুলো আমাদের জানা থাকতে হবে, আদারওয়াইজ আমরা আসলে বিপদে পড়ে যাব। নেক্সট আস্তে আস্তে যখন IPv4 উঠে যাবে তখন থাকবে কিন্তু এই IPv6 অ্যাড্রেসিং। সো দ্যাটস ওয়াই এটার সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। ঠিক আছে, সো এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা দেখি এই চ্যাপ্টারে কি কি আছে। এই চ্যাপ্টারে আসলে বলার চেষ্টা করবে IPv4 কেন আসলে বাদ দিতে হচ্ছে সেই জিনিসগুলো একটু বলবে, IPv4 এর ইস্যু, তারপর IPv6 কিভাবে আসলে থাকে, মানে এটাকে কিভাবে মানে অ্যাড্রেসটাকে কিভাবে ডিজাইন করা হয়, সেটা রিপ্রেজেন্টেশন যেটাকে বলে। তারপরে আপনার ওই যেমন আগে ডাইনামিক্যালি IPv4 এ যে আইপি অ্যাড্রেস দেয়া হতো, সেই জিনিসটা এখানে কিভাবে মেনটেন করা হয় সেগুলোর কিছু পদ্ধতি আছে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। সো চলেন শুরু করা যাক। সো প্রথমেই আছে IPv4 ইস্যুস। IPv4 এর কি সমস্যা যে আমাদেরকে IPv6-এ শিফট করতে হচ্ছে, এটা আমরা অনেকটাই জানি, তারপরেও একটু আবার দেখে নেই। So IPv4 is running out of addresses. Everybody knows IPv6 is the successor of IPv4. IPv6 has much larger 120-bit address space. The development of IPv6 also included fixes for IPv4 limitations and other enhancements. With an increasing internet population, a limited IPv4 address space issues with NAT and the IoT, the time has come to begin the transition to IPv6. So IPv6 এর যে ইন্টারনেট পপুলেশন তো বাড়তেই আছে, তাই না? আপনি এখন ওই দিন সার্চ দিয়ে দেখলাম যে 21 বিলিয়নের মতো ডিভাইস হয়ে গেছে। সো IPv4 এর লিমিটেড স্পেস অ্যাড্রেস স্পেসে দিয়ে এটাকে অ্যাডপ্ট করা পসিবল হচ্ছে না। অন্যদিকে আপনার এই জন্য আমাদের যেগুলো দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে, সেই নেট বা এই ধরনের জিনিসগুলো বা আইওটি ডিভাইসগুলো আস্তে আস্তে এই 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 যে জিনিসগুলো আসতেছে, এগুলো মানে প্রথম কথা হচ্ছে নেটের যে ঝামেলাগুলো, এই ঝামেলাগুলো পোহাতে হচ্ছে। এবং আইওটি ডিভাইস মানে কি, আমার প্রতিটা ডিভাইস বলতে আপনার হাতের ঘড়ি, এটাকেও একটা আইপি অ্যাড্রেস দেওয়া হবে। আপনার লাইট, কি বলে এটাকে, ল্যাম্প, ফ্যান, যত কিছু আছে প্রত্যেকটাকে একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া লাগবে। আইওটির কনসেপ্ট এটা, ইন্টারনেট অফ থিংস যেটাকে বলে আর কি। ঠিক আছে, সো দ্যাট প্রত্যেকটাকেই রিচ করা যায়। আপনার একটা পেন্সিল, ওইটার মধ্যে কোনো একটা ইলেকট্রিক চিপ বসিয়ে ওইটাকেও একটা আইপি অ্যাড্রেস দেওয়া যেতে পারে আর কি। আস্তে আস্তে এগুলো চিন্তা করা হচ্ছে, সো দ্যাট আপনার ওইটার বিভিন্ন জিনিস হয়তো মনিটর করতে পারেন, বা ওইটাকে কোনো কমান্ড দরকার হলে কমান্ড দিতে পারেন, সেই জিনিসগুলো। সো এখন আসলে এটা নেসেসারি হয়ে পড়েছে যে আমরা IPv6-এ চলে যাই, তাই তো? সো এখানে একটা আপনার ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া আছে, এবং কারা কখন IPv4 থেকে দূরে সরে আসছে বা IPv4 এর দিয়ে তাদের আর হচ্ছে না, সেই জিনিসগুলো আমরা এখানে মোটামুটি একটা দেখতে পাবো। সো দেখতে পাচ্ছেন যে সবার আগে এই ল্যাকনিক এই পোর্শনটায় সবার আগে IPv4 এক্সারশন ডেট এপ্রিল 2011, অর্থাৎ এই এপ্রিল 2011-এ এখানে IPv4 শেষ হয়ে গেছে, এখানে আর IPv4 ইউজ হচ্ছে না, এখানে IPv6-এ তারা চলে যাচ্ছে। এটা 2011। 2012-এ দেখতে পাচ্ছেন এটা সেপ্টেম্বরের দিকে রিপ এনসিসি, অর্থাৎ এই এলাকায় যারা মানে এই জিনিস আইপি অ্যাড্রেস কোঅর্ডিনেট করে তাদের সংস্থা, তো এরাও 2012-এ শেষ করে দিয়েছে। তারপর 2014-এ আসেন অ্যাপনিক 2014-এর জুনে শেষ,
2015 এর জুলাইতে এরিন, এবং আমাদের এই যে এটা অবশ্য আমাদের না, আফ্রিনিক, ঠিক আছে, আফ্রিনিক প্রজেক্টেড IPv4 2020-এর মধ্যে এই আফ্রিনিক এর অঞ্চলগুলোতে IPv4 শেষ হয়ে যাবে, এটা প্রজেক্ট করা হয়েছে বা চিন্তা ভাবনা করা হয়েছে, যেভাবে চলছে। ওকে, সো এখন রাতারাতি যেহেতু চেঞ্জ করা পসিবল না, তাই হচ্ছে IPv4 এবং IPv6 কিভাবে কোএক্সিস্ট করে চলতে পারে, কারণ কমপক্ষে আপনাকে 20 থেকে 50 বছর তো সাপোর্ট দিতে হবে, কারণ লক্ষ লক্ষ টাকার একটা রাউটার, মানে 10 লাখ 20 লাখ টাকার রাউটার, এগুলি হলো নর্মাল সিসকোর নর্মাল রাউটারই 10 লাখ 20 লাখ টাকা। তো ভালো ধরনের যদি রাউটার হয় তো কোটি কোটি টাকার, যাদের আসলে দেখেন, ধরেন যে যার কোম্পানিতে 1000 রাউটার আছে টোটাল, তার অবস্থা চিন্তা করেন। সো কোটি কোটি ডলার তার আসলে ফেলে দিতে হবে নতুন করে যদি তার IPv6 ডিভাইস কিনতে হয়। সো এটা পসিবল না, তো যার ফলে দুইটাই চলতে পারে এরকম ব্যবস্থা করতে হয়। আচ্ছা, so both IPv4 and IPv6 will coexist in the near future, and transition will take several years, কয়েক বছর লাগবে। So the ITF has created various protocols and tools to help network administrators mitigate their networks to migrate their networks to IPv6. These migration techniques can be divided into 3 categories. তিনটা ক্যাটাগরিতে এই মাইগ্রেশনটা, IPv4 থেকে IPv6 এ যাওয়ার যে মাইগ্রেশনটা, এটা তিনটা ভাগে ভাগ করা যায়। ডুয়াল স্ট্যাক, the device run both on IPv4 and IPv6 protocol stack simultaneously, অর্থাৎ একটা ডিভাইসে IPv4 একটা অ্যাড্রেস থাকবে, IPv6 একটা অ্যাড্রেস থাকবে, সিমালটেনিয়াসলি এটাকে ডুয়াল স্ট্যাক বলা হচ্ছে। টানেলিং, a method of transporting IPv6 packet over an IPv4 network. The IPv6 packet is encapsulated inside IPv4 packet, অর্থাৎ IPv4 প্যাকেটের মধ্যে IPv6 এর একটা প্যাকেটকে ইন্টারনেটের মধ্য দিয়ে পাস করা, এটাকে বলা হচ্ছে টানেলিং। আরেকটা হচ্ছে ট্রান্সলেশন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন 64, যেটাকে নেট 64 বলা হচ্ছে, allows IPv6 enabled devices to communicate with IPv4 enabled devices using a translation technique similar to NAT for IPv4. So IPv4 এ যে নেট একটা নেট যে একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলের মতো সিমিলার একটা প্রোটোকল, যেটা নেট 64, এটা IPv4 IPv6 এনাবল ডিভাইস থেকে IPv4 এনাবল ডিভাইসে কমিউনিকেট করা, ঠিক আছে, এর জন্য ইউজ হয়, যেটা নেটের অনেকটা সিমিলার, নেটের কাছাকাছি। Okay, tunneling and translation are for transitioning to native IPv6 and should only be used where needed. The goal should be native IPv6 communications from source to destination. ওকে, সো আমরা মোটামুটি দেখলাম যে কেন আসলে IPv6 আমাদের দরকার, বা IPv4 এর কি কি ধরনের ইস্যুগুলো, এগুলো আমরা দেখলাম। এখন আসেন আমরা IPv6 রিপ্রেজেন্টেশনটা দেখি। এতদিন আমরা আসলে IPv6 এর রিপ্রেজেন্টেশন নিয়ে অনেক ধরনের মিস্ট্রির মধ্যে ছিলাম, ঠিক আছে। এই চ্যাপ্টার, এই সাব চ্যাপ্টারটা আমাদের সব মিস্ট্রি রিভিল করে দিবে, ঠিক আছে। আসেন আমরা দেখি। সো IPv6 অ্যাড্রেসিং এর ফরম্যাটটা দেখেন, 128 বিট, এটা আমরা জানি, এবং এগুলো লেখা হয় হেক্সাডেসিমেল নাম্বারে। সো আর নট কেস সেন্সিটিভ না, অর্থাৎ আপনি ছোট হাতের লেখেন আর বড় হাতের লেখেন সেমই বোঝাবে। অর্থাৎ এখানে যেহেতু AB ক্যারেক্টার আছে, ABCDEF পর্যন্ত আছে, ক্যান বি রিটেন ইন আইদার লোয়ার কেস অর আপার কেস, ছোট হাতের লিখেন বড় হাতের লিখেন সেম। The preferred format for writing an IPv6 address is এত, with each X consisting of 4 hexadecimal values, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত 8টা, এগুলাকে বলা হয় হেক্সটেট। সো 8টা হেক্সটেট কোলন দিয়ে, 7টা কোলন দিয়ে ডিফারেন্সিয়েট করে রাখা হয়েছে, যেখানে প্রত্যেকটা হেক্সটেটের মধ্যে 4টা হেক্সাডেসিমেল ভ্যালু থাকবে,
অর্থাৎ এই যে প্রতিটা এক্স দেখাচ্ছে এখানে 4টা হেক্সাডেসিমেল ভ্যালু থাকবে। নিচে যদি এক্সাম্পল খেয়াল করেন তাহলে আরো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন 2001, এটা কিন্তু ডেসিমেল 2001 না, বরং এটা হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, 0DB8 এগুলো কিন্তু হেক্সাডেসিমেল নাম্বার, প্রতিটার মধ্যে 8টা করে নাম্বার। ওকে, কোলন দিয়ে আলাদা হয়ে আছে। সো ইন IPv6 এ হেক্স স্টেট, এই যে হেক্স স্টেট is the unofficial term used to refer to a segment of 16 bit। তার মানে এই যে 4টা হেক্সাডেসিমেল নাম্বার, প্রতিটা হেক্সাডেসিমেল নাম্বার 4 বিট করে জায়গা নিচ্ছে, তার মানে 4 4 16 বিট। একটা এই হেক্স স্টেটে 16টা বিট থাকতেছে, তাই না? 16টা বিটের হেক্সাডেসিমেল রিপ্রেজেন্টেশন এটা। ওকে, তো আমি একটু মিউট করে দিচ্ছি যারা আনমিউট আছেন। ওকে, সো 4 হেক্সাডেসিমেল ভ্যালুস থাকতেছে, যেটা 16টা বিটের সমতুল্য। সেখানে একটা উদাহরণ দেখিয়েছে, একটা হেক্সটেট 1 2 3 4 5 6 7 8টা। সো দুইটাই সরি দুইটাই হচ্ছে আপনার কি বলে এটাকে, ভ্যালিড IPv6 অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসেন আমরা আরো কিছু মজার জিনিস দেখি সামনে এগিয়ে। আচ্ছা, সো কিছু রুলস আমরা এখন দেখব। অমিট লিডিং জিরো, অর্থাৎ সামনে যদি জিরো থাকে সেই জিরোগুলোকে বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ IPv6 এর এই যে এত বড় অ্যাড্রেসটা দেখতেছেন, এটাকে ছোট করে আনার কিছু পদ্ধতি আছে। সো প্রথম রুল হচ্ছে অমিট লিডিং জিরো। লিডিং জিরো মানে সামনে যে জিরোগুলো আছে সেটা কেমন, এই যে যেমন 01AB, এটাকে এই জিরোটা বাদ দিয়ে 1AB, তারপর 09F0, এখানে ওই জিরোটা বাদ দেওয়া, এখানেও প্রথম লিডিং, পরের জিরো কিন্তু বাদ দেওয়া যায় না, কারণ আমরা জানি 100, তার আগে যদি একটা শূন্য দেন কোনো মানে লাভ নাই, বা আগের শূন্য গুলো যদি বাদ দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নাই। 100-র আগে যদি আরো 10টা শূন্য থাকে এগুলো বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু 100-র পরে যে দুইটা শূন্য আছে, একটা বাদ দিলেই কিন্তু এটা 10 হয়ে যাবে, বা দুইটা শূন্য বাদ দিলে 1 হয়ে যাবে, অর্থাৎ এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো পরের শূন্যর দাম আছে, সো পরের শূন্যগুলো অমিট করা যাবে না, সামনের শূন্যগুলোই বাদ দিতে হবে। সো এই 00AB দেখতেছেন, এটাকে AB দিয়ে লেখা যাবে। সো এখানে আরো সুন্দরভাবে নিচে উদাহরণটা দেখেন, প্রেফার্ড ফরম্যাট। সো সেখান থেকে নো লিডিং জিরোস। সো এখানে দেখেন এই যে জিরোটা নাই হয়ে গেল, এখানে ডাবল 4টা জিরো তাকে একটা জিরোতে নিয়ে আসা হলো, অর্থাৎ মানে জিরো যেসব জায়গায় আছে শুরুতে সেই জিরোগুলোকে বাদ দিয়ে এরকম একটা ফরম্যাটে লেখা হলো। শুধু এতটুকুই না, আরো আসলে এটাকে ছোট করা যাবে, সেই রুল 2 সম্ভবত এরপরে আমরা যাব। সো আসেন দেখি। ডাবল কোলন, a double colon can replace any single contiguous string of one or more 16-bit hex state consisting of all zeros। অর্থাৎ আপনি অনেকগুলো জিরো আছে, এই জিরোগুলোর বদলে আপনার বারবার তো জিরোগুলো লিখতে হচ্ছিল, সেই জিরোগুলো না লিখে আপনি ডাবল কোলন দিয়ে বোঝাতে পারবেন যে এইখানে তোমার সবগুলো মিলে যতগুলো হেক্স স্টেট হয়েছে, 8টা হেক্সটেট হইতে আর যতগুলো হেক্সটেট দেওয়া লাগে জিরো দিয়ে, তুমি এই জায়গায় দিয়ে নাও, ডাবল কোলন দিয়ে এটা বোঝায়। যেমন আমি এখানে বলি, এটা থেকে এটা কম্প্রেস করা হয়েছে, এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জিরোগুলো আছে এটার বদলে এখানে জিরো লেখা হয়েছে। এখানে দেখেন একটা দুইটা তিনটা হেক্সটেট আছে যারা জিরো সিরিয়ালি, সো এখানে ডাবল কোলন দিয়ে দিয়েছে, ডাবল কোলন দিয়ে বুঝিয়েছে যে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হেক্সটেট। তাহলে নরমালি আমার একটা IPv6 অ্যাড্রেসে কয়টা হেক্সটেট থাকতে হবে, কয়টা হেক্সটেট থাকতে হবে? 8টা। 1 8টা 2 স্যার। 3 4 5 6 7 8, তাই তো? গুড। সো আমরা 5টা পেয়েছি, তার মানে আরো 3টা হেক্সটেট দরকার। সো যেহেতু ডাবল কোলন আছে, সো এইখানে আপনার
জিরো দিয়ে আমরা ওটা পূরণ করে ফেলবো। অর্থাৎ এখানে যদি আসেন তাহলে এই জায়গাটুকু আমরা কম্প্রেস করে ডাবল কোলন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন একটা প্রশ্ন আপনার মনে আসতেই পারে, বলেন তো প্রশ্নটা কি? স্যার ডাবল কোলন তো দিছি স্যার, এই যে জিরো যে তিনটা ইয়ের জন্য স্যার, যে স্যার আছে তো স্যার, তাহলে কোনো কি কিন্তু সমস্যা আছে? স্যার এখন প্রশ্ন হচ্ছে স্যার, এখানে তো ধরেন স্যার এই যে আপনার 1 বিট 2 বিট 3 বিট জিরো ধরলাম, 3টা বিট স্যার জিরো, তো ডাবল কোলন কেন হলো স্যার? এটা একটা সিস্টেম যে ওকে আপনি অনেকগুলো হেক্সটেড একসাথে জিরো, এগুলো আপনার প্রোগ্রামাররা যেহেতু লেজি, তাই কম লিখতে পছন্দ করে, তাই তারা করে ফেলছে যে ওকে এতগুলো জিরো না দিয়ে আমি জাস্ট ডাবল কোলন দিব, সংক্ষেপে দিয়ে বোঝাবো যে এখানে অনেকগুলো তোমার জিরো আছে। জি এইটা 8টা হেক্সটেড করার জন্য আরো যতগুলা হেক্সটেড জিরো দিয়ে পূরণ করা লাগে এখানে দিয়ে নাও। এই জি ঠিক স্যার, আছে, বুঝতে পারছি কিন্তু এই সিস্টেমে জি স্যার। কোনো সমস্যা আছে কিনা, আর এই এইভাবে সিস্টেমের করলে কোনো সমস্যা, সমস্যা আছে কিনা? এখন আমি একটু তাহলে বলি, ধরেন যে এইখানে জিরো আছে 1 2 3টা হেক্সটেট, তাই তো? এইদিকে ধরেন আরো এই পুরাটাই জিরো ছিল, ধরলাম আর কি যে এই পুরাটাই জিরো, এই পুরাটাই জিরো। তাহলে আমরা কি করব, এই দুইটা বাদ দিয়ে এখানে একটা ডাবল কোলন, এখানে একটা ডাবল কোলন দিলাম, তাহলে কি হবে এখন? হবে না স্যার এটা স্যার, কারণ স্যার ওরা তো বলে দিয়েছে স্যার ডাবল কোলন আমরা একবার দিতে পারবো। আচ্ছা, সো সেটা একবার দিতে পারবো। এখন আহ, সেটা যদি নিশ্চিত থাকে যে ওকে আমরা একবার দিতে পারবো, তাহলে ফাইন। কিন্তু ওই কথা তো আমরা ওই কথা এখন পর্যন্ত যাই নাই। ঠিক আছে, আমরা জাস্ট এই কথা পর্যন্ত ছিলাম যে ওকে এই শূন্য বা হেক্সটেট গুলো যদি জিরো হয় কন্টিজিউয়াস, তাহলে আমরা কি করব, কোলন দিয়ে এটাকে রিপ্লেস করব। আমরা কিন্তু নোটটা এখনো পড়ি নাই আসলে। আচ্ছা, সো এইটাই আসলে নোটেই আসলে জিনিসটা এক্সপ্রেস করা আছে যে দ্য ডাবল ক্লোন ক্যান অনলি বি ইউজড ওয়ান্স উইথিন অ্যান অ্যাড্রেস, আদারওয়াইজ দেয়ার উড বি মোর দেন ওয়ান পসিবল রেজাল্টিং অ্যাড্রেস। তার মানে যদি আপনি দুই জায়গায় ডাবল কলন দেন, তাহলে তখন কিন্তু মানুষ কনফিউশনে পড়ে যাবে যে এইখানে দুইটা হেক্সেট জিরো না এইখানে দুইটা হেক্সেট জিরো, মানে এক জায়গায় তো দুইটা, আরেক জায়গায় তিনটা, তাই না? তো তখন মানুষ কনফিউশনে পড়ে যাবে যে এখানে দুইটা এখানে তিনটা, নাকি এখানে তিনটা এখানে দুইটা, দুটো কিন্তু ডিফারেন্ট অ্যাড্রেস বোঝাচ্ছে। সো এই জন্য যাতে কোনো ধরনের এই ধরনের অ্যাম্বিগুইটি না আসে, এই জন্য এটা ফিক্স করে দেওয়া হয়েছে যে আপনি এই ধরনের ডাবল কোলন একটা জায়গায় ইউজ করতে পারবেন, দুইটা জায়গায় ইউজ করতে পারবেন না। আইদার এই পাশেরটা ইউজ করলে এইটা, অথবা এটা যদি ইউজ করেন তাহলে এই পাশেরটা। ঠিক আছে, বুঝতে পারলেন তো? সাধারণত আমরা লংগেস্ট যে জায়গায় জিরো আছে, যে হেক্সটেট যেসব জায়গায় লংগেস্ট জিরো, অর্থাৎ এখানে এখানে দুইটা হয়, এখানে যদি তিনটা হয়, তাহলে তিনটা যেটা যেটা বেশি সাধারণত ওইটাকেই আমরা করে থাকি এই ধরনের কম্প্রেশন। ওকে, ঠিক আছে, বুঝতে পারলেন তো? স্যার আরেকবার প্লিজ স্যার, কাইন্ডলি যে যে কম্প্রেসড এর কথাটা লাস্টে যে দুইটা কথা বলছেন যদি আবার বলতেন স্যার, আচ্ছা, জিরোর ওই যে ইয়ার ক্ষেত্রে স্যার। জি সো মানে যদি এখানে এই হ্যাকসেটটা জিরো হতো এবং এই হ্যাকসেটটা তো জিরো আছে, তাহলে আমরা এখানে ডাবল কোলন দিলে, এখানে ডাবল কোলন দিলে তখন আমরা একটা কিসে পড়ে যেতাম, অ্যাম্বিগুইটিতে পড়ে যেতাম যে এখানে তিনটা এখানে দুইটা, নাকি এখানে দুইটা এখানে তিনটা হেক্সেট যেগুলো। এটা তো একটা কম্প্রেসড ফর্ম মানে ছোট করা, মানে কম্প্রেস তো আপনারা বুঝেনি, উইনজিপ, তারপরে আপনার 7 জিপ বা জিপ, সেই এটার সাথে তো আমরা আপনার পরিচিত। সেখানে এত বড় অ্যাড্রেসের বদলে ছোট ইউজ করে কম্প্রেসড অ্যাড্রেস ইউজ করার আমরা চেষ্টা করতেছি। সো কম্প্রেস করতে যে বেশি কম্প্রেস করলে সেখান থেকে আবার ডিকম্প্রেস করাটা যদি অ্যাম্বিগুয়াস হয়ে যায়, তাহলে আসলে আমাদের জন্য টাফ হয়ে যাবে বা আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। সো এই জন্য যে কোনো একটাকে করতে হবে। সাধারণত আমরা যেটা লংগেস্ট সেটাকে করি, অর্থাৎ এখানে ধরেন দুইটা কন্টিজিউয়াস জিরো হেক্সটেট আছে, এখানে তিনটা আছে, সো আমরা সাধারণত তিনটাকেই এরকম কম্প্রেশন তিনটাকেই করবো স্যার আমরা। হ্যাঁ সাধারণত।
বাট জি স্যার। ওইটা যে করা যাবে না এরকম কোনো নাই আর কি না। বলা। জি স্যার। ওকে, দেন আসেন এরপরে IPv6 অ্যাড্রেস টাইপ। সো আমরা IPv4 এর ক্ষেত্রে দেখেছি ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট ছিল। IPv6 এ ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আছে, কিন্তু ব্রডকাস্টটাকে তারা একটু ভিন্ন নাম দিয়েছে, সেটা হচ্ছে এনিকাস্ট। কারণ কি বলেন তো দেখি? ব্রডকাস্ট অ্যাড্রেস থাকলে কি সমস্যা IPv4 এ? এই যে এখানে নোটে বলেছে, unlike জি স্যার। IPv4, IPv6 does not have a broadcast address. However, there is an IPv6 all nodes multicast address that essentially give the same result. So মানে এখানে ব্রডকাস্ট অ্যাড্রেসটা নাই, এটার কারণ হলো যদি এমন কোনো প্রোটোকল আপনার থেকে থাকে যে হচ্ছে আপনার আপনি যেই নেটওয়ার্কটা ব্যবহার করতেছেন সেই নেটওয়ার্কের সকল অ্যাড্রেসের জন্য একটা প্যাকেট জেনারেট করে। অর্থাৎ ধরেন যে 1 থেকে 5 পর্যন্ত আপনার ইউজেবল অ্যাড্রেস আছে। সো এই প্রতিটা ইউজেবল অ্যাড্রেসের নামে একটা করে প্যাকেট জেনারেট করে ব্রডকাস্ট করলে। ঠিক আছে? তখন কি হবে? IPv6 এর হোস্টের পোর্শন থাকে অর্ধেক, আর বাকি অর্ধেক থাকে নেটওয়ার্ক পোর্শন। ঠিক আছে? তো 128 বিটের মধ্যে 64 বিট হোস্ট পোর্শনে, 64 বিট নেটওয়ার্ক পোর্শনে। এখন চিন্তা করে দেখেন IPv4 এর টোটাল যত আমরা IPv4 এর অ্যাড্রেস বানাইতে পারি সব মিলে তার 32 বিট, আর IPv6 এ হোস্টের পোর্শনে আছে 64 বিট। তাহলে এখন যদি একটা নেটওয়ার্কের মধ্যে ব্রডকাস্ট করে 2 টু দি পাওয়ার 64টা প্যাকেট জেনারেট হবে, এবং এই 2 টু দি পাওয়ার 64টা প্যাকেট যদি জেনারেট হয় তাহলে এইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি আসলে কোনো রাউটারের নাই। এবং কিয়ামত পর্যন্ত দেখা যাবে যে এটা ট্রাফিকটা ম্যানেজ করতে একটা প্যাকেটের একটা এই ব্রডকাস্টের ট্রাফিক যে এটা মানে কি বলে ট্যাকেল দিতেই তার অবস্থা খারাপ হয়ে যাবে। মানে কিয়ামত পর্যন্ত আর সেকেন্ড কোনো কাজ ওটাকে দিয়ে করানো যাবে না, আনলেস দ্য ডিভাইস ইজ সুইচড অফ। ওকে, সো এই জন্য তারা যেটা করেছে সেটা হলো এই টার্মটা উঠিয়ে দিয়েছে ব্রডকাস্টের সাথে একটা মানে ব্রডকাস্ট বলতে কি বোঝাচ্ছে? ব্রড মানে পুরাটা জুড়ে, অর্থাৎ পুরা অ্যাড্রেস ডোমেইন জুড়ে এটা সবাইকে দেখাচ্ছে বা ব্রডকাস্ট করতেছে। ওকে, সো সেই জায়গায় এনিকাস্টে নিয়ে আসছে। সো এনিকাস্টটা আরেকটু সিম্পলার, তবে মানে ওই ব্রডকাস্ট দিয়ে যা করা হতো মোটামুটি সেরকমই। অর্থাৎ এনিকাস্ট দিয়ে যেটা করে সেটা হলো এই নেটওয়ার্কের মধ্যে যারা আছে তাদেরকে সবাইকে পাঠিয়ে দেয়। সো দ্যাট মানে ওইটাই বলেছে এখানে পরের কথাতে, দেয়ার ইজ এন IPv6 অল নোড মাল্টিকাস্ট অ্যাড্রেস দ্যাট এসেনশিয়ালি গিভ দ্য সেম রেজাল্ট। ঠিক আছে? যেটা সেম রেজাল্টই দিয়ে থাকে IPv4 এর ব্রডকাস্টের মতো। সো ইউনিকাস্ট এবং মাল্টিকাস্ট এনিকাস্ট সম্পর্কে আমরা একটু দেখি। এখানে তো এগুলো সম্পর্কে আমরা জানি। ইউনিকাস্ট uniquely identifies an interface on an IPv6 enabled device. Multicast is used to send a single IPv6 packet to multiple destination, একাধিক IPv6 ডেস্টিনেশনে পাঠানোর জন্য আমরা মাল্টিকাস্ট ইউজ করে থাকি। আর দিস ইজ এনি IPv6 unicast address that can be assigned to multiple devices. A packet sent to any cast address is routed to the nearest device having that address. ওকে, সো এনিকাস্ট হচ্ছে সেটা কি? দিস ইজ এনি IPv6 unicast address, যে কোনো একটা IPv6 unicast address দ্যাট ক্যান বি অ্যাসাইন টু মাল্টিপল ডিভাইস, যেটা বিভিন্ন ডিভাইসে অ্যাসাইন করা যায় বা অ্যাসাইন করা হয়। এ প্যাকেট সেন্ড টু অ্যান এনিকাস্ট অ্যাড্রেস, এই যে এনিকাস্ট অ্যাড্রেসটা প্যাকেটটা সেন্ড করলো, ইজ রাউটেড টু দ্য নিয়ারেস্ট ডিভাইস হ্যাভিং দ্যাট অ্যাড্রেস। সো সেটা এই এই অ্যাড্রেসটা সহ অর্থাৎ এই যে ওই যে ইউনিকাস্ট অ্যাড্রেসটা অ্যাসাইন করা হয়েছিল সেই অ্যাড্রেস সম্বলিত তার নিকটবর্তী ডিভাইসে সে হিট করে। ওকে, এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত হয়তো দেখব। সো আসেন এবার আমরা ইউনিকাস্ট অ্যাড্রেসিংটা নিয়ে, বা কি বলে এটাকে,
আমরা ডিএইচসিপি বা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশনের জন্য যে কাজগুলো করে থাকি সেইগুলোতে আমরা যাব আস্তে আস্তে। সো এখন আমরা যেটা দেখব ওইটা হলো সাবনেট মাস্কের অল্টারনেটিভ হিসাবে আমাদের IPv6 এ কি আছে। সো সাবনেট মাস্কের অল্টারনেটিভ হিসাবে আছে হচ্ছে প্রিফিক্স লেন্থ। Prefix length is represented as slash notation and is used to indicate the network portion of an IPv6 address. অর্থাৎ ওই যে CIDR নোটেশন আমরা দেখেছিলাম স্ল্যাশ এত স্ল্যাশ 24 স্ল্যাশ এরকম, ওইটাকে এখানে বলতেছে প্রিফিক্স লেন্থ। ঠিক আছে, সো দ্য IPv6 প্রিফিক্স লেন্থ ক্যান রেঞ্জ ফ্রম 0 টু 128, 0 থেকে 128 পর্যন্ত হতে পারে, যেখানে IPv4 এর ক্ষেত্রে ছিল 0 টু 32। Okay, the recommended IPv6 prefix length for LAN and most other types of networks is /64. So সাধারণত /64 ইউজ করা হয়, অর্থাৎ যেটা আগে বলেছিলাম অর্ধেক নেটওয়ার্কের পোর্শনে, অর্ধেক হচ্ছে হোস্টের পোর্শনে, সোজা হিসাব। সো হোস্টের পোর্শনটাকে আর এখানে হোস্ট পোর্শন বলতেছে না, বরং এখানে বলতেছে ইন্টারফেস আইডি এই 64 বিটকে। আর প্রথম যে নেটওয়ার্কের জন্য যে 64 বিট এটাকে বলতেছে প্রিফিক্স। সো একটা এক্সাম্পল এই যে এখানে দিয়েছে। সো এটা যদি একটা হোস্ট হয় তাহলে এই যে প্রথমে প্রিফিক্স লেন্থ এতটুকু চলে গেল, এখানে ডাবল কোলন দিয়ে বুঝিয়েছে সব বাকি সব জিরো। সো এখানে ইন্টারফেস আইডি অর্থাৎ হোস্ট পোর্শনে সবই হচ্ছে 0. So নোটের মধ্যে কি লেখা আছে একটু দেখি। ইট ইজ স্ট্রংলি রিকমেন্ডেড টু ইউজ এ 64-bit ইন্টারফেস আইডি ফর মোস্ট নেটওয়ার্কস। দিস ইজ বিকজ স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন, স্ল্যাক যেটাকে বলা হয়, স্ল্যাক শব্দটা আমরা অনেক শুনবো IPv6 এর ক্ষেত্রে, যেটার মানে হচ্ছে স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন। ঠিক আছে, stateless address auto configuration slack uses 64 bits for the interface id, so it also makes subnetting easier to create and manage. So 64 বিটই আমরা সাধারণত ইউজ করব এবং এটাই রিকমেন্ডেড, স্ট্রংলি রিকমেন্ডেড বলতেছে। ঠিক আছে, সো অন্যগুলো ইউজ করা যায় বাট আমরা ওই ঝামেলায় যাব না, আমরা 64 বিটই ইউজ করব। কেননা ওগুলো ওই যে স্ল্যাক বা এগুলা যখন ইউজ করব তখন আসলে মানে বিভিন্ন সিস্টেমের মধ্যে একটা কনসিস্টেন্সি যাতে থাকে, সেই জন্য আমাদের 64 বিট ইউজ করাটাই ভালো। ওকে ওকে, সো স্টেটলেস অ্যাড্রেস অটো কনফিগারেশন। সো আমরা নেক্সটে গিয়ে দেখি কি আছে আর। টাইপস অফ IPv6 ইউনিকাস্ট অ্যাড্রেস। সো IPv6 ইউনিকাস্ট অ্যাড্রেস কয়েক ধরনের আছে, দুই ধরনের আর কি, যদি আরো স্পেসিফিক্যালি বলি। Sorry. Unlike IPv4 devices that have only a single address, IPv6 addresses typically have two unicast address. IPv6 অ্যাড্রেসে দুইটা ইউনিকাস্ট অ্যাড্রেস থাকে, যেখানে IPv4 এ একটা থাকতো। আপনাদের মনে আছে কিনা আমরা যখন ইন্টারফেসে IPv6 কনফিগার করেছিলাম তখন একটা কনফিগার করলাম করে আবার আরেকটার পরে ওই FE80 ডাবল কোলন তারপরে 1 বা এই ধরনের কিছু একটা দিয়ে তারপরে স্পেস দিয়ে লিখেছিলাম লিংক লোকাল। ঠিক আছে, সো একটা হচ্ছে ওই যে লিংক লোকাল আর একটা হচ্ছে GUA বা গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, আচ্ছা লিংক লোকালটা দিয়ে মেইনলি হচ্ছে ওই প্রাইভেট কমিউনিকেশন অর্থাৎ ল্যানের ভিতরে কমিউনিকেশন, নেটওয়ার্কের ভিতরে কমিউনিকেশনের জন্য ওই LLA-টা ইউজ হয় বা লিংক লোকাল অ্যাড্রেসটা ইউজ হয়, আর GUA ইউজ হয় হচ্ছে বাইরে যাওয়ার জন্য, যেটা গ্লোবালি ইউনিক। সো এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে GUA বা গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস, দিস ইজ সিমিলার টু এ পাবলিক IPv4 অ্যাড্রেস, ক্লিয়ারলি স্টেটেড, তাই না? দিজ আর গ্লোবালি ইউনিক, অর্থাৎ সারা পৃথিবীতে এটা ইউনিক হবে এবং ইন্টারনেটে যেহেতু ইউনিক অতএব ইন্টারনেটে রাউটেবল হতে পারবে, অর্থাৎ ইন্টারনেটে যেতে পারবে। ইন্টারনেট রাউটেবল অ্যাড্রেস মানে কি, ইন্টারনেটে যেতে পারবে এই অ্যাড্রেস। লিঙ্ক লোকাল আবার কিন্তু ওই নেটওয়ার্কের বাইরে যাবে না, রিকোয়ার্ড ফর এভরি IPv6 enabled devices and used for communicate with other device on the same local link। ঠিক আছে, সেম লোকাল লিঙ্ক। LLAs are not routable and are confined to a single link।
এখানে লিঙ্ক মানে বোঝাচ্ছে ওই নেটওয়ার্ক, ঠিক আছে। সো IPv6 ইউনিকাস্ট অ্যাড্রেস, গ্লোবাল ইউনিকাস্ট, লিঙ্ক লোকাল, লুপব্যাক তো জানেন ওই যে লোকাল হোস্ট যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। তারপরে আনস্পেসিফাইড অ্যাড্রেস। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের লুপব্যাক অ্যাড্রেস সম্পর্কে তো আমরা জানি, এটা হচ্ছে আপনার ওই যে এখানে অবশ্য লুপব্যাক অ্যাড্রেস কয়টা রেখেছে, /128 মানে হচ্ছে একটাই, তাই না? মানে সো মানে এখানে আর ওয়াস্টেজটা করে নাই আর কি। হুম, আচ্ছা, লুপব্যাক মানে হচ্ছে লোকাল হোস্ট ওই যে 127.0.0.1 এই টাইপের অ্যাড্রেস, অর্থাৎ নিজেকে রিচ করার জন্য। ওকে, দেন আনস্পেসিফাইড অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসটা স্পেসিফাই করা নাই। ইউনিক লোকাল, অর্থাৎ এইটা সাধারণত লিঙ্ক লোকালের জন্য এই রেঞ্জটা বরাদ্দ করা। এই রেঞ্জের যে কোনো অ্যাড্রেস লিঙ্ক লোকাল হিসেবে ইউজ করা যাবে, এমবেডেড IPv4 অ্যাড্রেস সো পাঠানো যায়। ওকে, আমরা তারপরে আসি এ নোট অ্যাবাউট, হ্যাঁ বলেন। স্যার, IPv6 কি আপনার এখন কি আইএসপি তে ব্যবহার কিনা হয় কিনা আমাদের দেশের বাইরে, বাংলাদেশের বাইরে হয় কিনা স্যার? আমার জানা মতে হয়, মানে বুঝতে কিছু পারছি কিছু স্যার, তাহলে স্যার কিছু জি কিছু ইয়ে তো আছে আপনার কি বলে, কিছু কিছু কান্ট্রি আছে যাদের ওখানে IPv6 সেই পুরাটা চলে, IPv4 তাদের ওখানে কোনো IPv4 এর কোনো রাউটিং হয় না। সো তাদের ওখানে নিশ্চয়ই আইএসপি আছে এবং আইএসপি ওইটা হ্যান্ডেল অবশ্যই করতে হয়, তাই না? জি সো স্যার। জি, তাহলে আমরা স্যার বুঝতে স্যার, আমরা যদি নতুন সময়ের জন্য যদি আমরা নেটওয়ার্কিং ফিল্ডে আসতে চাই, তাহলে আমাদেরকে IPv6 নিয়ে সিক্স বেশি কাজ ছাড়া করতে কোনো হবে। বিকল্প নাই, হ্যাঁ সেটাই। জি স্যার। IPv6 ছাড়া কোনো বিকল্প নাই। সো নতুন ডিভাইস আসলে IPv6 সাপোর্টেড ছাড়া কিনা বা ওগুলো নিয়ে কাজ করাটা এটা একদম বোকামি হবে। ধন্যবাদ ওকে, স্যার। আপনাকেও ধন্যবাদ জিনিসটা জিজ্ঞেস করার জন্য। সো দ্য IPv6 ইউনিক লোকাল অ্যাড্রেসেস রেঞ্জে এত টু এত হ্যাভ সাম সিমিলারিটি টু RFC 1918 প্রাইভেট অ্যাড্রেস ফর IPv4। অর্থাৎ এইটা বলতেছে কি, আমাদের যেরকম IPv4 এ আমরা প্রাইভেট অ্যাড্রেস হিসাবে কিছু যেমন ওই কি করে রাখছিলাম, আলাদা করে রাখছিলাম যে এগুলি কখনো ইন্টারনেটে রাউটেবল হবে না, অর্থাৎ আহ, কি বলে রাউটার তাকে আটকে দিবে যে তুমি নেটওয়ার্কের বাইরে এই অ্যাড্রেসটা নিয়ে যেতে পারবা না। অর্থাৎ ওই যে যেমন 192.168 ডট ডট যা থাকে, তারপরে 172 দিয়ে শুরু, তারপরে আপনার ওই 10.100 বা 10. দিয়ে যে অ্যাড্রেসগুলো, এগুলো তো ইন্টারনেটে রাউটেবল না, ওগুলাকে আমরা প্রাইভেট অ্যাড্রেস বলতাম। তো এখানেও এই IPv6 এর মধ্যেও এই ধরনের একটা রেঞ্জ রাখা হয়েছে, এটা সুবিধার জন্য, যাতে করে আপনার লিংক লোকাল অ্যাড্রেস থাকলে হয় কি, একটা মানে নেটওয়ার্কের মধ্যে তো খুব বেশি পিসি থাকে না, বা খুব খুব বেশি আপনার ডিভাইস থাকে না, হয়তো হাজার খানেক থাকলো আপনার, বা লাখের কাছাকাছি থাকলো, এটাও খুব বেশি না আর কি। হুম, তো আহ, মানে আপনি যদি কম্পিউটারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তাহলে ওখানে সার্চ করাটা তার জন্য খুব একটা কঠিন কিছু না। তো একটা এই ধরনের থাকলে তার আর ওই ইয়ের বাইরে যাওয়ার চিন্তা করতে হয় না, কি বলে, গ্লোবালি সমুদ্রের মধ্যে থেকে কোনো কিছু বের করার চিন্তা করতে হয় না। সে সুন্দরভাবে এইরকম একটা রেঞ্জ থেকে ইউনিকলি অন্য আরেকটা আহ, কি বলে এটাকে, ডিভাইসকে অ্যাক্সেস করতে পারে। সো সেটাই এখানে বলেছে, বাট দেয়ার আর সিগনিফিকেন্ট ডিফারেন্সেস। তবে প্রাইভেট IPv4 অ্যাড্রেসের সাথে এটার কিছু ডিফারেন্স আছে, সো সেগুলো একটু দেখে নেই আমরা। ইউনিক লোকাল অ্যাড্রেসেস আর ইউজড ফর লোকাল অ্যাড্রেসিং উইথ এ সাইট অর বিটুইন এ লিমিটেড নাম্বার অফ সাইটস। ওকে, সো ইউনিক লিঙ্ক লোকাল যেটা, সেটা লোকাল অ্যাড্রেসিং এর জন্য ইউজ হয় একটা সাইট অথবা লিমিটেড নাম্বার অফ সাইটের মধ্যে। সাইট বলতে এ ধরনের আপনার কি বলে ব্রাঞ্চ বোঝাচ্ছে আর কি।
So unique local addresses can be used for devices that will never need to access another network. So unique link local address ইউজ করা যাবে কখন? ওই ডিভাইসগুলোর জন্য যেগুলোর কখনোই অন্য নেটওয়ার্কে রিচ করাটা দরকার হবে না। ওকে, ইউনিক লোকাল অ্যাড্রেসেস আর নট গ্লোবালি রাউটেড অর ট্রান্সলেটেড টু এ গ্লোবাল IPv6 অ্যাড্রেস। অর্থাৎ ওখানে IPv4 এ যেমন একটা নিয়ম ছিল যে লোকাল আইপি অ্যাড্রেস নিয়ে আপনি যদি রাউটার পর্যন্ত রিচ করেন, রাউটার তারপরে সেটার সাথে একটা নেট প্রোটোকল অ্যাপ্লাই করে তারপরে কি আপনাকে একটা গ্লোবাল অ্যাড্রেস দিয়ে পাঠায়। তারপরে যখন রিটার্ন আসে তখন আবার সে দেখে যে ওকে এই আইপি অ্যাড্রেস এই গ্লোবাল আইপির সাথে এই লোকাল আইপি ছিল, তখন আপনাকে আবার রিডাইরেক্ট করে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এই কাজটা IPv6 করে না। অর্থাৎ আপনি লোকাল কোনো একটা এই ধরনের অ্যাড্রেস নিয়ে রাউটারের কাছে পৌঁছলেন, রাউটার সেটার বদলে কোনো একটা গ্লোবাল আইপি অ্যাড্রেস দিয়ে এটাকে পাঠিয়ে দিবে, সেরকম কোনো ঘটনা এখানে ঘটবে না। অর্থাৎ আপনার রাউটারের বাইরে যদি যেতে হয়, অন্য লিঙ্কে যদি যেতে হয়, অন্য নেটওয়ার্কে যদি যেতে হয়, তাহলে কিভাবে যেতে হবে? অবশ্যই আপনার ওই যে GUA অর্থাৎ গ্লোবালি গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস নিয়েই আপনাকে যেতে হবে, তখন আপনি আর এটা নিয়ে যেতে পারবেন না। ওকে, দ্যাটস ফাইন। এরপরে আসেন আমরা আরো দেখি। নোট, many sites use private nature of এত addresses to attempt to secure or hide their network from potential security risk. সো এটাও একটা ব্যাপার যে মানে নেটওয়ার্কটাকে হাইড করে রাখার চেষ্টা করে, সো দ্যাট কোনো সিকিউরিটি রিস্ক না আসে। ধরেন যে আপনার একটা কি বলে একটা পিসিতে সেটা গ্লোবালি রাউট করার কোনো প্রয়োজন নাই, লোকাল কোনো একটা কি বলে এটাকে লোকাল ল্যানের মধ্যে তার কমিউনিকেট করলেই হয়, একটা সার্ভার ধরেন। হুম, তো আপনি চান না যে নেটওয়ার্কের বাইরের কেউ এই সার্ভিসটা পাক। হুম, এই নেটওয়ার্কের ভিতরের লোকজন পেলে আপনি মোর দেন এনাফ হ্যাপি। কিন্তু আপনার এই লিঙ্ক লোকাল অ্যাড্রেস যদি না থাকতো, শুধুমাত্র গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস থাকতো, তাহলে কি আপনি ওই সার্ভারটাকেও একটা এই ধরনের আইপি অ্যাড্রেস দিতেন। আর ওই সার্ভারটাকে যখন একটা আইপি অ্যাড্রেস দিচ্ছেন, এটা ইন্টারনেট রাউটেবল অ্যাড্রেস হচ্ছে, সো দ্যাট পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ কিন্তু এই সার্ভারটাকে ওই আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করে ফেলতেছে। এটা একদিক থেকে যেমন ভালো যে সবাই রিচ করতে পারতেছে, আরেক দিক থেকে খারাপ কি, হ্যাকাররা কিন্তু আপনার একটা আইডেন্টিটি পেয়ে যাচ্ছে, সরাসরি আপনার ওই আইপি অ্যাড্রেস দিয়ে আপনার কাছে রিচ করে যাবে। সো আমার যদি সার্ভারটা লোকালি ইউজ করার জন্য হয় বা লোকাল ডিভাইসগুলো এই সার্ভারটা ইউজ করলেই হয়, তাহলে আমি ওইটাকে কোনো গ্লোবাল আইপি অ্যাড্রেস দিবই না। সো গ্লোবাল আইপি অ্যাড্রেস যদি না দেই, তাহলে ওইটাকে বাইরে থেকে নেটওয়ার্কের বাইরে থেকে কেউ রিচ করতে পারবে না। সো দিস ওয়াজ নেভার দ্য ইন্টেন্ডেড ইউজ অফ ULS। ওকে, যদিও এটা ইন্টেনশন ছিল না, বাট এই মানে এই পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক থেকে আমরা বাঁচতেছি আর কি, এটাই হলো মূল কথা। সেখানে আসেন এখন আরো কিছু মজার জিনিসপত্র আমরা জানবো IPv6 সম্পর্কে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, IPv6 নিয়ে কাজ করতে হলে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সো একটু মনোযোগ দিয়ে এই IPv6টা বাকি অংশটা আমাদেরকে একটু দেখতে হবে। IPv6 গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেসেস আর গ্লোবালি ইউনিক অ্যান্ড রাউটেবল অন the IPv6 ইন্টারনেট, এটা আমরা জানি। কারেন্টলি 1 GUS with the first 3 bits of 001 or 2000:3 are being assigned। অর্থাৎ এখন আপনার সারা পৃথিবীতে যত অ্যাড্রেসগুলো দেওয়া হচ্ছে, সেই অ্যাড্রেসগুলো দেওয়া হচ্ছে আপনার প্রথম 3টা বিটকে, প্রথম কি বলে এটাকে, হ্যাঁ 3টা বিটকে বিটের মধ্যে 001 এই জিনিসটা রেখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, একদম প্রথম বিট, প্রথম প্রথম হেক্সটেটটার কথা চিন্তা করেন, প্রথম হেক্সটেটটার প্রথম হেক্সাডেসিমেল ক্যারেক্টারটা, হেক্সাডেসিমেল ক্যারেক্টার মানে তো 4টা বিট থাকবে। সো প্রথম 3টা বিট হলো 001। এই জন্য দেখবেন গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেসগুলো 200 এরকম দিয়ে সাধারণত শুরু হয়, 2001 বা এরকম দিয়ে। ঠিক আছে, /3 মানে হচ্ছে
এতটুকু পর্যন্ত আর কোনো চেঞ্জ হবে না। Okay, currently available GUS being with a decimal 2 or a 3, this is only 1/8 of the total available IPv6 address space. So, এই প্রথম অংশটার মধ্যে জাস্ট 2 অথবা 3 থাকতে পারে। কেন? কারণ এরটুক পর্যন্ত তো ফিক্সড। তারপরের এই বিটটা আইদার 0 অথবা 1। তো এটা যদি 0 হয় তাহলে এই নাম্বারটা হয়ে যাবে 2, আর এই বিটটা যদি 1 হয় তাহলে 3। 3 দিয়েও শুরু হতে পারে, 2 দিয়ে শুধু না, 3 দিয়েও শুরু হতে পারে। তো আমরা বেশিরভাগ GUA দেখব হচ্ছে 2 দিয়ে শুরু, এবং স্পেসিফিক্যালি 2001ই থাকে সাধারণত। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা আরেকটা জিনিস এখানে বললো যে টোটাল IPv6 অ্যাড্রেসের যে স্পেস, অর্থাৎ যতগুলো IPv6 অ্যাড্রেস জেনারেট করা যাবে, এটা হচ্ছে তার 1/8। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি 3 বিট চিন্তা করেন তাহলে 8টা কম্বিনেশন এখানে পসিবল। সো এই 8টা কম্বিনেশনের মধ্যে জাস্ট একটা কম্বিনেশন দিয়ে তারা ইউজ করতেছে, বাকি 7টা কম্বিনেশন কিন্তু আনইউজড, ওগুলা কোনো কাজে এখনো লাগানো হচ্ছে না। সো এই জন্য বলা হচ্ছে 1/8 অফ দ্য টোটাল অ্যাভেলেবল IPv6 অ্যাড্রেস স্পেস। সো গ্লোবাল রাউটিং প্রিফিক্স, সাবনেট আইডি এবং ইন্টারফেস, অর্থাৎ এখানে সাবনেটিং করার জন্য কিন্তু কিছু বিট রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে নেটওয়ার্ক পোর্শনের যে 64 বিট, এটার মধ্যে আরো এই 64 বিটের মধ্যে আরো কিছু ভাগ আছে। কোনটা কে কন্ট্রোল করবে, ISP কোনটা কন্ট্রোল করবে, বা সাবনেটিং এর জন্য কোনগুলো রাখা হবে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদেরকে বলবে। সো আসেন, এই যে এখানে কিছু কথা বলতেছে। Global routing prefix. The global routing prefix is the prefix or network portion of the address that is assigned by the provider, such as an ISP to a customer or site. The global routing prefix will vary depending on ISP policies. So global routing prefix কতটুকু হবে এটা মাঝে মাঝে ভ্যারি করে ISP এর পলিসি অনুযায়ী। তো তাদের একটা অ্যাসাইন পোর্শন থাকে, এটা হলো বড় কথা। সাবনেট আইডি, দ্য সাবনেট আইডি ফিল্ড ইজ দ্য এরিয়া বিটুইন দ্য গ্লোবাল রাউটিং প্রিফিক্স এন্ড দ্য ইন্টারফেস আইডি। ইন্টারফেস আইডি এবং অর্থাৎ হোস্ট এবং নেটওয়ার্ক পোর্শনের মাঝখানে কিছু সাবনেট পোর্শন থাকে আর কি সাবনেটিং করার জন্য। সো সাবনেট আইডি ইজ ইউজড বাই অ্যান অর্গানাইজেশন টু আইডেন্টিফাই সাবনেটস উইদিন ইটস সাইটস। সো সাবনেট আইডি দিয়ে অর্গানাইজেশন কি করে, এই পোর্শনটাতে বিভিন্ন কম্বিনেশন দিয়ে তারা তাদের বিভিন্ন সাইট বা পারপাস এর জন্য আইডি বরাদ্দ করে। ওকে, অর্থাৎ সোজা কথা IPv4 এ যে সাবনেটিং দেখেছিলাম সেরকম সাবনেটিং করে। সো ইন্টারফেস আইডিতে আসি। দা এটা সবচেয়ে সহজ, হোস্ট পোর্শন আর কি। দ্য IPv6 ইন্টারফেস আইডি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য হোস্ট পোর্শন অফ অ্যান IPv6 অ্যাড্রেস। স্ট্রেট কাট কথাবার্তা। ইট ইজ স্ট্রংলি রিকমেন্ডেড that in most cases /64 subnet should be used, which creates a 64-bit interface ID. তো স্বাভাবিকভাবেই 64 বিট থাকবে এগুলো মিলে, আর হোস্ট পোর্শনে 64 বিট থাকবে, so that to the power 64টা IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করা যায় হোস্ট পোর্শনে। IPv6 allows that the all zeros and all ones host addresses can be assigned to a device. The all zeros address is reserved as a subnet router anycast address and should be assigned only to routers. সো IPv6 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে IPv4 এর ক্ষেত্রে যে সবগুলো 0 হলে নেটওয়ার্ক অ্যাড্রেস হইতো, সবগুলো 1 হলে কি হইতো, ব্রডকাস্ট অ্যাড্রেস হলো। যেহেতু এখানে ব্রডকাস্টের কনসেপ্টটা ওইভাবে নাই, এনিকাস্ট হিসাবে আছে, অর্থাৎ যে কোনো অ্যাড্রেসকেই করা যায়। তো এই জন্য এগুলো আসলে ওই রিজার্ভের মধ্যে গণ্য হয় না, এগুলো অ্যাসাইন করা যায়। সো আরেকটা কথা বলেছে, অল জিরোস অ্যাড্রেস ইজ রিজার্ভড অ্যাজ এ সাবনেট রাউটার এনিকাস্ট অ্যাড্রেস। সাবনেট রাউটার এনিকাস্ট অ্যাড্রেস হিসাবে জিরো অ্যাড্রেসগুলো ইউজ হয় অ্যান্ড শুড বি অ্যাসাইন্ড অনলি টু দ্য রাউটার, অর্থাৎ রাউটারে এটা অ্যাসাইন করা উচিত। ওকে, তারপরে আসি এবার লোকাল লিঙ্ক লোকাল অ্যাড্রেস সম্পর্কে বলবে। So link local address enables a device to communicate with other IPv6 enabled device on the same link or only on that link. আচ্ছা, লিঙ্ক বলতে এখানে সাবনেট বোঝাচ্ছে। ওকে, যেহেতু কনসেপ্টটা এখানে এমন ভাবে নিয়ে আসছে যে সাবনেটের জন্য কিছু পোর্শন আছে, তার মানে বোঝাচ্ছে যে ওই নেটওয়ার্ক মানে কি বলে, একটা নেটওয়ার্কের মধ্যে সাবনেট, ওই সাবনেট গুলোকেই লিঙ্ক এখানে বোঝাচ্ছে। আলটিমেটলি ওই সাবনেটটা প্রতিটাই তো এক একটা নেটওয়ার্ক।
সো এই লিঙ্ক মানে হচ্ছে ওই যে আমরা বলেছিলাম নেটওয়ার্ক, সেটাই আসলে। ওকে, এরপরে আসেন, প্যাকেটস উইথ এ সোর্স অর ডেস্টিনেশন এলএলএ ক্যানট বি রাউটেড। ঠিক আছে, সোর্স এবং ডেস্টিনেশন এলএলএ যদি থাকে তাহলে এটা রাউট করা যাবে না। ওকে, এভরি IPv6 enabled network interface must have an LLA. সো প্রত্যেক IPv6 enabled network interface কে LLA থাকতে হবে, তাদের অবশ্যই আপনার GUA থাকতে হবে কিনা সেটা কিন্তু বলে নাই, ওখানে কিন্তু বলে নাই যে GUA থাকাটা ম্যান্ডেটরি, এরকম কিছু বলে নাই আমাদেরকে, কিন্তু আমাদেরকে এই কথাটা কিন্তু একেবারে স্পষ্ট বলে দিচ্ছে যে IPv6 এনাবল হলে অবশ্যই আপনাকে একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস থাকতেই হবে, মাস্ট। ওকে, if an LLA is not configured manually on an interface, the device will automatically create one. যদি আপনি ক্রিয়েট মানে কনফিগার না করেন কোনো কিছু, তাহলে ডিভাইস নিজে নিজে একটা ক্রিয়েট করবে। এবং কিভাবে এটা ক্রিয়েট করে, এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে, সেটা আমরা কিছুক্ষণ পরে আসতেছি। যে ডিভাইস নিজে থেকে কিভাবে একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস ক্রিয়েট করে ফেলে। ওকে, সো এরপরে বলতেছে IPv6 LLAs আর ইন দ্য এত রেঞ্জ, অর্থাৎ FE80, তারপর /16 /10 সরি /16 না /10 /10 মানে কি বুঝতেছেন? /10 মানে হচ্ছে, এখানে তো ফার্স্ট হেক্স স্টেটটার মধ্যে দেখতেছেন যে 4টা বিট আছে, তার মানে 16, 4টা হেক্সাডেসিমেল ভ্যালু আছে, তার মানে হচ্ছে 16 বিট। 16 বিটের মধ্যে লাস্টেরটা 0, তার মানে গেল 4 বিট গেল, তার মানে আরো থাকলো 12 বিট। 12 বিটের মধ্যে এখানে দেখতেছেন 8, 8 হচ্ছে কত নাম্বার বিটটা হইলে 8 হয়, কত নাম্বার বিট 1 হইলে? প্রথম বিটটা 1 হইলে হচ্ছে 1, দ্বিতীয় বিটটা 1 হলে 2, তৃতীয় বিটটা 1 হলে 4, চতুর্থ বিট যদি 1 হয় তাহলে এটা, তাহলে চতুর্থ বিট, শেষ থেকে চতুর্থ বিট। ঠিক আছে, 12তম, 11তম, 12তম, 11তম, 10তম, 9তম, তাহলে নবম বিট পর্যন্ত 1 0 কম্বিনেশন, এবং দশম বিটটা 0, এবং তারপরে সবই 0। ঠিক আছে, /10। আচ্ছা, এখানে একটু আমরা দেখি কি বলছে। সো প্রত্যেকের LLA অ্যাড্রেস আছে। রাউটার্স ইউজ দ্য LLA অফ নেইবার্স রাউটার্স টু সেন্ড রাউটিং আপডেটস। সো রাউটার টু রাউটার যে কমিউনিকেশন, সেটাও কিন্তু LLA এর মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি না, সো সেগুলো কিন্তু LLA এর মাধ্যমে হচ্ছে। হোস্ট ইউজ দ্য LLA অফ এ লোকাল রাউটার হ্যাজ দ্য ডিফল্ট গেটওয়ে। Hosts use the LLA of a local router as the default gateway. So host এই লোকাল রাউটারের LLA টাকে ডিফল্ট গেটওয়ে হিসাবে ইউজ করে। ওকে, সো আমরা আরো ডিটেইলড একটু দেখার চেষ্টা করি। স্ট্যাটিক GUA কনফিগারেশন অন এ রাউটার। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে তো আপনারা জানেনই, একেবারে কোন আইপি অ্যাড্রেসটা হবে একেবারে ডাইরেক্টলি কনফিগার করে দেওয়া, এটা কি স্ট্যাটিক বলতেছে। মোস্ট IPv6 configuration and verification commands in the Cisco IOS are similar to their IPv4 counterparts. IPv4 এর মতোই সবগুলা, মানে বেশিরভাগই, কিন্তু কিছু পার্থক্য আছে। ইন মেনি কেসেস দ্য অনলি ডিফারেন্স ইজ দ্য ইউজ অফ IPv6 ইন প্লেস অফ IP। সো আগে আইপি ইউজ করা হতো, আইপি দিয়ে বোঝানো হতো IPv4, ঠিক আছে, তো সেই জায়গায় খালি IPv6, এইটুকুই অনেক কমান্ডের মধ্যে পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। So the command to configure an IPv6 GUA on an interface is IPv6 space address, তারপরে IPv6 address, তারপরে স্ল্যাশ প্রিফিক্স লেন্থ। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি IPv4 এ লিখলে কিভাবে লিখতাম, আইপি তারপরে স্পেস দিয়ে লিখতাম অ্যাড্রেস, অর্থাৎ এই V6টা থাকতো না, আর এখানে একটা আইপি অ্যাড্রেস দিতাম, স্পেস দিয়ে ওটার সাবনেট মাস্ক দিতাম, তাই তো। এখানে যেটা করছে, কি বলে এটাকে, সাবনেট মাস্কের টাকে সহজ করে আনছে, /CIDR নোটেশনে নিয়ে এসে বসছে। ঠিক আছে, তো একই জিনিস স্যার আমরা দিচ্ছি আসলে। হ্যাঁ বলেন। IP6 এর যে অ্যাড্রেসটা, স্যার এই দেখে স্যার এসিএডি এর কি বুঝতে স্যার, যদি একটু বলতেন স্যার। এসিএডি বলছিলেন স্যার আগে স্যার। জি, এস এই ই যে ডি, জি না, এ সি এ ডি, জি স্যার এটা কি বুঝাচ্ছে স্যার? ACAD না, এইটা জি তো হচ্ছে একটা হেক্সটেট, এগুলো তো প্রতিটা এক একটা হেক্সাডেসিমেল ভ্যালু। জি ঠিক স্যার, আছে, সো জি মানে ফার্স্ট 64 বিট তো হচ্ছে নেটওয়ার্ক পোর্শনের। সো নেটওয়ার্ক পোর্শনে এগুলি বিভিন্ন কি বলে
এগুলি ডিপেন্ড করে হচ্ছে আপনার আইএসপি, তারপরে ব্রডার যে আইএসপি আছে তাদের কিছু বিট আছে, তারা ওই যে বিট সেট করে দেয় সেটা। এটা জাস্ট মানে কি বলে এটাকে, এক্সাম্পল। হ্যাঁ এটা একটা এক্সাম্পল আর কি, রাইট? জি স্যার। ওকে, so the example shows commands to configure a GUA on router on the 00 G000 interface on R1. So I hope এটা আমরা করেছি এবং আপনি বুঝতেই পারতেছেন IPv6 অ্যাড্রেস তারপরে এইভাবে দিতে হচ্ছে। ওকে, সো আমরা যদি পিসিতে কনফিগার করতে চাই তাহলে আপনি ওই IPv6 এর মধ্যে গেলে দেখবেন এরকম থাকে, আপনি এখানে ডাইরেক্টলি বসা দিতে পারেন এবং ডিফল্ট গেটওয়েও বসায় দিতে পারেন, দিয়ে সাবনেট প্রিফিক্স কত সেটা দিয়ে দিতে পারেন। So manually configuring the IPv6 address on a host is similar to the configuring an IPv4 address. IPv4 এ খালি আপনার ওই যে একেবারে পুরা 4টা অক্টেট আলাদা করে ডট দিয়ে রাখতো, একটা থেকে আরেকটা আলাদা থাকতো, এখানে জাস্ট পুরো একটা স্ট্রিং আকারে দিচ্ছে, এই আর কিছু না। The GUA and or LLA of the router interface can be used as default gateway. Okay, best practice is to use the LLA. So GUA দিয়েও আপনি আসলে রাউটারের ইন্টারফেস অ্যাক্সেস করতে পারবেন, বাট ভালো বা গুড প্র্যাকটিস হচ্ছে LLA দিয়ে অ্যাক্সেস করা, যেহেতু LLA টা আসলে থাকবেই। জিওএ তো থাকলেও থাকতে পারে, নাও থাকলে নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু LLA কিন্তু থাকবে। When DHCP version 6 or Slack stateless কি যেটা ছিল এটা আর কি is used, অর্থাৎ DHCP version 6 or stateless auto configuration is used. Okay, the LLA of the router will automatically be specified as the default gateway address. So এই লিঙ্ক লোকাল অ্যাড্রেস যে এটা অটোমেটিক্যালি ডিফল্ট গেটওয়ে হিসেবে কনফিগার হবে বা স্পেসিফাইড হবে আর কি। সো এখানে আসেন কনফিগারিং LLA ম্যানুয়ালি, লেটস ইউ ক্রিয়েট অ্যান অ্যাড্রেস দ্যাট ইজ রিকগনাইজেবল অ্যান্ড ইজিয়ার টু রিমেম্বার। LLA ক্যান বি কনফিগার্ড ম্যানুয়ালি ইউজিং এরকম, শেষে এই যে লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা দিলেন তারপর শেষে লিঙ্ক লোকাল কথাটা লিখতে হবে। এই সো এই যে এই অ্যাড্রেসটা দিচ্ছেন, এই অ্যাড্রেসটা এই লিঙ্ক বালি এই সাবনেট বা এই নেটওয়ার্ক যাই বলেন না কেন এটার মধ্যে ইউনিক হইতে হবে, অর্থাৎ এই অ্যাড্রেসটা আর কেউ আপনার যাতে না পায় সেটা লক্ষ্য রাখতে হবে। আর কেউ যদি পেয়ে থাকে তাইলে কিন্তু এটা ইউজ করাটা ঠিক হবে না, বা ইউজ করলে তখন ঝামেলা হবে। তো এই জন্য ওই যে র্যান্ডমলি যে জেনারেট মানে কি বলে নিজে থেকে যে জেনারেট করে সেরকম কোন একটা পদ্ধতিও আমরা চাইলে ইউজ করতে পারি। Okay, the example shows commands to configure LLA on the G000 interface on R1. The same LLA can be configured on each link as long as it is unique on that link. অর্থাৎ আমরা এর আগে দেখেছি আর কি, একটা রাউটারের বিভিন্ন দিকে বিভিন্ন লিঙ্ক আছে, অর্থাৎ বিভিন্ন দিকে বিভিন্ন নেটওয়ার্ক আছে, প্রত্যেকটার এই রাউটারের সাথে যে 4টা বা 5টা ধরেন 5টা নেটওয়ার্কের কি বলে ইন্টারফেসিং আছে বা ইন্টারফেস মানে কি বলে এই রাউটারের সাথে 5টা নেটওয়ার্ক ধরেন কানেক্টেড আছে, প্রত্যেকটা কানেকশনে প্রত্যেকটা ইন্টারফেসে আপনি কিন্তু এই সেম অ্যাড্রেসটা কনফিগার করতে পারবেন। কারণ কি, প্রত্যেকটা আলাদা আলাদা নেটওয়ার্ক, অ্যাজ লং অ্যাজ যে ওই নেটওয়ার্কে এইটা ইউনিক থাকে তাইলেই হবে, ঠিক আছে? 5টা নেটওয়ার্কের 5টা ইন্টারফেসে আপনি এটা কনফিগার করতে পারবেন, কিন্তু প্রত্যেকটার যে আলাদা নেটওয়ার্ক ওই নেটওয়ার্কের মধ্যে ওই অ্যাড্রেসটা আর থাকতে পারবে না, এটাই হলো মূল কথা। সো কমন প্র্যাকটিসেস is to create a different LLA on each interface of the router to make it easy to identify the router and the specific interface. So common ব্যাপারটা হলো সাধারণত ডিফারেন্ট IPv মানে ডিফারেন্ট লিঙ্ক লোকাল অ্যাড্রেস ইউজ করা হয়, সো দ্যাট মানে কোনো সময় ঝামেলায় না পড়তে হয় আর কি, যে এটা আসলে কোনটার অ্যাড্রেস, ওই ওয়ান মানে আসলে কোনটার ওয়ান, এগুলি ঝামেলায় না পড়তে হয়। সো আসেন এখন আমরা দেখব এইভাবে স্ট্যাটিক্যালি কনফিগার করে তো আসলে কতক্ষণ আমরা মানে এটা তো আমরা রাউটার কনফিগার করলাম, দ্যাটস ফাইন, রাউটারে আমরা মেলে স্ট্যাটিক্যালি করলাম, কিন্তু পিসি গুলোতে আমরা কিভাবে ডাইনামিক মানে স্ট্যাটিক্যালি অ্যাড্রেসিং করব? পিসি গুলোতে অ্যাড্রেসিং করতে গেলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো
তো এই জন্য পিসিগুলোর জন্য আমাদের ডাইনামিক অ্যাড্রেসিংটা দরকার। সো IPv6 GUA গ্লোবাল ইউনিক অ্যাড্রেস, তো সেইটা কিভাবে আসলে ডাইনামিক্যালি দেয়া হয় সেটা আমরা দেখব। সো প্রথমে আমাদেরকে রাউটার সলিসিটেশন এবং রাউটার অ্যাডভার্টাইজমেন্ট এই দুইটা জিনিস মনে করতে হবে, বা এই দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। আমরা এই ধরনের জিনিস আসলে IPv4 এর ক্ষেত্রেও দেখেছি। ডিভাইসেস অবটেইন GUA অ্যাড্রেস ডাইনামিক্যালি থ্রু ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এটা ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল ভার্সন 6 যে বলতেছে, এটা আসলে ওই যে ICMP দেখছিলাম পিং, এটা এক ধরনের পিং, কিন্তু ভার্সন 6 IPv ভার্সন 6 এর জন্য। ঠিক আছে, এই ICMP ভার্সন 6 মেসেজ এর মাধ্যমে আমরা কি করতে পারি, ডাইনামিক্যালি যে কোনো ডিভাইসকে জিইউএ দিতে পারি। ওকে, কিভাবে কাজটা হয়? রাউটার সলিসিটেশন মেসেজেস আর সেন্ড বাই হোস্ট, অর্থাৎ একটা হোস্ট রাউটার সলিসিটেশন একটা মেসেজ পাঠায় টু ডিসকভার IPv6 রাউটার। সো প্রথমে IPv6 রাউটার এই লিংকের মধ্যে বা এই সাব নেটওয়ার্কের মধ্যে কে আছে সেই রাউটার সেটা জানার জন্য কি করে, একটা রাউটার সলিসিটেশন মেসেজ পাঠায় যে কোনো হোস্ট। ওকে, তারপরে কি হয়, রাউটার যখন এই মেসেজটা পেলো, রাউটার সলিসিটেশন মেসেজটা, তখন রাউটার কি করবে, একটা রাউটার অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ পাঠাবে। So router advertisement messages are sent by routers to inform host on how to obtain an IPv6 GUA and provide useful network information such as, so IPv6 এর যে IPv6 রাউটার যে আছে, সে তখন একটা আরএ পাঠায় বা রাউটার অ্যাডভার্টাইজমেন্ট পাঠায় যে ওকে তুমি এই এই জিনিসগুলো কিভাবে তুমি আসলে একটা জিইউএ পাবা সেটা আমি বলে দিচ্ছি, এবং আরো কিছু ইনফরমেশন। ঠিক আছে, নেটওয়ার্ক প্রিফিক্স লেন্থ, অর্থাৎ এই নেটওয়ার্কের সাবনেটটা এবং সাবনেটের লেন্থটা, মানে প্রিফিক্স মানেই তো সাবনেট, সো মানে সাবনেট মাস্ক আর কি, যেটা বলতেছিলাম। তো ওই ওই জিনিসগুলো, তারপরে ডিফল্ট গেটওয়ে কে, তারপর ডিএনএস অ্যাড্রেস, ডোমেইন নেম, এগুলো কোত্থেকে পাবে সেইটা। So the array can provide 3 methods to configure an IPv6 GUA. তো এই যে রাউটার অ্যাডভার্টাইজমেন্টটা পাঠাচ্ছে, এইটা সে তিনটা জিনিস অফার করতে পারে এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, অর্থাৎ তিন ভাবে আপনার এই জিইউএটা কনফিগার করা যায়। সোজা হিসাব যদি বলি, তিনটা প্রকার কি কি মেথড, স্ল্যাক, একটা হচ্ছে স্ল্যাক উইথ স্টেটলেস ডিএইচসিপি ভার্সন 6 সার্ভার, একটা হচ্ছে স্টেটফুল ডিএইচসিপি ভার্সন 6 যেখানে কোনো স্ল্যাক থাকবে না। ওকে, সো এইগুলা কি বলতেছি, বা এই মেথডগুলো কি কি, কিভাবে কাজ করে, এগুলো যদি মানে স্বাভাবিকভাবে এগুলো আপনি জানেন না, এবং এগুলা নিয়ে মানে কি বলে এটাকে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। আমরা সামনে এই মেথডগুলো দেখব। সো আগাই আমরা। এই প্রথম মানে মেথড 1, সরি, স্ল্যাক। সো স্ল্যাক কিভাবে কাজ করে দেখি আমরা। Slack allows a device to configure a GUA without the services of DHCP version 6. So Slack কি করে, ডিভাইসকে অ্যালাউ করে কনফিগার করার জন্য তার জিইউএটা, অর্থাৎ গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস, কিভাবে, কোনো ডিএইচসিপি ভার্সন 6 এর সাহায্য ছাড়াই। ঠিক আছে, সে নিজে নিজেই কি করে, তার জিইউএটা জেনারেট করে। কিভাবে জেনারেট করে আসতেছি। So devices obtain the necessary information to configure a GUA from the ICMP version 6 RA messages of the local router. Local router যে রাউটার অ্যাডভার্টাইজমেন্টটা পাঠাইলো সেটার থেকে ইনফরমেশন নিয়ে, ICMP ভার্সন 6 এর যে প্যাকেটটা, সেখান থেকে ইনফরমেশন নিয়ে কি করে, জিইউএটা সে জেনারেট করে। ওকে, এরপর আসেন, দ্য প্রিফিক্স ইজ প্রোভাইডেড বাই দ্য আরএ, অর্থাৎ প্রিফিক্সটা প্রোভাইড করে কে, রাউটার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে রাউটার প্রোভাইড করে, অ্যান্ড দ্য ডিভাইসেস uses either the EUI64 or random generation method to create an interface ID. অর্থাৎ এই প্রিফিক্স তো এই যে ফ্রম আরএ, অর্থাৎ
রাউটার অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে পাঠিয়ে দিল আপনাকে রাউটার, ওকে, অর্থাৎ যে ডিফল্ট গেটওয়ে সে আপনাকে জানিয়ে দিল যে এইটা হচ্ছে তোমার প্রিফিক্স। এখন আপনার কি করতে হবে, ইন্টারফেস আইডি জেনারেট করতে হবে, হোস্ট পোর্শনের অ্যাড্রেসটা আপনাকে জেনারেট করতে হবে। এটা দুইটা মেথডে জেনারেট করা যায়। একটা হচ্ছে EUI64, এটা খুবই একটা ইন্টারেস্টিং মেথড। এটা আমরা এই মেথডগুলোর মানে এই মেথড 1 2 3 দেখার পরপরই আমরা EUI64 কিভাবে কাজ করে সেটা আমরা দেখিয়ে ফেলবো। এটা খুবই সুন্দর এবং খুবই মজার একটা জিনিস। ওই যে ম্যাক অ্যাড্রেসের কথা প্রথমে জিজ্ঞেস করেছিলাম, এখানে ম্যাক অ্যাড্রেসটা কাজে লাগবে। আচ্ছা, আরেকটা হচ্ছে র্যান্ডম 64 বিট নাম্বার, অর্থাৎ একটা র্যান্ডম নাম্বার সে জেনারেট করলো 64 বিটের এবং সেটাকেই ইন্টারফেস আইডি হিসাবে দিয়ে দিল। সো এই ক্ষেত্রে হয়তো কলিশনের পসিবিলিটি থাকে, কিন্তু সেটার প্রবাবিলিটিটা আসলে খুবই কম। হ্যাঁ, র্যান্ডমলি আপনার একটা নাম্বার জেনারেটেড হবে, আরেকজনও র্যান্ডমলি জেনারেট করে মানে এই নাম্বারটা করে ফেলবে, মানে পাবে, এটার পসিবিলিটিটা আসলে খুবই কম যদি আসলেই আসলে আপনার র্যান্ডম নাম্বার জেনারেট করেন, তাই তো? মানে 64 বিট মিলে যাওয়াটা খুব টাফ। তো এই দুইটা হচ্ছে মেথড। সো এরপরে আসি সেকেন্ড মেথডে, মেথড 2, স্ল্যাক এবং স্টেটলেস ডিএইচসিপি। স্ল্যাক এবং স্টেটলেস ডিএইচসিপি। So, an array can instruct a device to use both Slack and stateless DHCP version 6. অর্থাৎ রাউটার অ্যাডভার্টাইজমেন্ট যেই পদ্ধতিগুলো বা যেই মেথডগুলো আপনাকে অফার করতে পারে তার মধ্যে একটা এরকম হতে পারে যে ওকে, আমি কিছু ইনফরমেশন দিলাম, বাকি ইনফরমেশন তুমি স্টেটলেস জিএসসিপি ভার্সন 6 একটা সার্ভার আছে তার কাছ থেকে তুমি নিয়ে নাও, তার অ্যাড্রেস এই, ঠিক আছে? সো এটা হচ্ছে সেকেন্ড মেথড। The array message suggests devices use the following: Slack to create its own IPv6 GUA, the router LLA, which is the router advertisement source IPv6 address as the default gateway address, অর্থাৎ রাউটারের LLA দিয়ে দিচ্ছে যে তুমি এখান দিয়ে ডিফল্ট গেটওয়ে হিসাবে এটাকে ইউজ করতে পারো, এদিক দিয়ে পাঠিয়ে দিবা। A stateless DHCP version 6 server to obtain other information such as DNS server address and domain name. So DNS server, domain name এবং আদার এই সমস্ত ইনফরমেশনের জন্য এই পিসি কে সে কি বলে, তুমি এই ডিএসসিপি ভার্সন 6 সার্ভারের সাথে যোগাযোগ করো, তখন সে ওই বাকি ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে কাজ করে। তো আর রাউটার কি দিয়ে দেয়, ডিফল্ট গেটওয়ে দিয়ে দেয়, আর সে কি বলে জিইউএ কি করে, নিজে জেনারেট করে, ঠিক আছে? সো এরপরে আসি, এটা আপনার এই ইয়েতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, মানে এখান থেকে বর্ণনা করাতে জিনিসটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, স্লাইডে জিনিসটা খুব বেশি ভালোভাবে নাই, ঠিক আছে? আমরা সেম জিনিসগুলোই আবার লেসনে যে একটু দেখে আসব, কারণ এগুলো স্লাইডে খুব স্লাইড থেকে আসলে পার্থক্য করা একটু মুশকিল বা বোঝাটা আপনার জন্য একটু মুশকিল, ওখানে মানে লেসনে এগুলা আর একটু সুন্দরভাবে দেওয়া আছে। সো আমরা যাচ্ছি, তার আগে মেথড 3টা বলে নেই। স্টেটফুল ডিএইচসিপি ভার্সন 6, an array can instruct a device to use stateful DHCP version 6 only. সো রাউটার অ্যাডভার্টাইজমেন্ট ডিভাইসকে বলতে পারে যে তুমি একটা ডিএইচসিপি ভার্সন 6 অনলি মানে 6 কে ইউজ করো, ঠিক আছে? সো stateful DHCP version is similar to DHCP for IPv4, অর্থাৎ ডিএইচসিপি ভার্সন 6 যে এইটা মানে stateful DHCP ভার্সন 6 যেটা, এটা IPv4 এর ডিএইচসিপি যেরকম ছিল সেটার অনেকটা সিমিলার আর কি, বা কাছাকাছি। So a device can automatically receive a GUA prefix length and the addresses of DNS servers from a stateful DHCP version 6 server. সো আগে কি করছিল, 2 নাম্বার মেথডে যদি চিন্তা করেন তাহলে সে দিয়ে দিয়েছিল কি, ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিয়েছিল, আর দ্য রাউটার এলএলএ ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিয়েছিল এবং স্ল্যাক দিয়ে এটা জেনারেট করে নিয়েছিল। সো সে এই জিনিসগুলো পেয়ে গেছিল, আর বাকি কি বলে কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো ডিএসসিপি ভার্সন 6 সার্ভার স্টেটলেস ওটা থেকে নিয়ে নিতে হচ্ছিল। আর এখানে যেটা করতেছে সেটা হচ্ছে সে এগুলা কোনো জিনিসপত্র দিয়ে দিচ্ছে না, ঠিক আছে? সো সে
মানে খুব কম জিনিসপত্র দিয়ে বাকিগুলো বলতেছে তুমি ইয়ের কাছ থেকে নিয়ে নাও, ডিএসসিপি ভার্সন 6 যে সার্ভার আছে তার কাছ থেকে নিয়ে নাও। এখানে ভুলে অবশ্যই স্টেটলেস লিখেছে, এটা আসলে স্টেটফুল। ওকে, সো এখানে এই যে a device can automatically receive a GUA prefix length and the address of DNS servers from a stateful DHCP. So stateful DHCP. So the RMSs suggest devices use the following: the router LLA, which is the RA source IPv6 address for the default gateway address. So default gateway address টা দিচ্ছে, অর্থাৎ রাউটারের LLA টা, a stateful DHCP version 6 server to obtain a GUA DNS সার্ভার অ্যাড্রেস, ডোমেইন নেম সার্ভার, অর্থাৎ জিইউএ যেটা গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস, সেটা কিন্তু এখন কে দিচ্ছে? ডিএসসিপি ভার্সন 6 দিচ্ছে। ওকে, আমরা এই প্রসেসটার মধ্যে আসতেছি। আমরা একটু বলেছিলাম যে কোথায় দেখে আসব, এখানে দেখে আসব বলছিলাম। এই জিনিসটাতে আমরা যদি একটু দেখে আসি তাহলে আমাদের জন্য একটু বেটার হবে। এই মেথডগুলো জাস্ট দেখি, এখানে উদাহরণ দেওয়া আছে। সো কিভাবে হচ্ছে, দ্য রাউটার সেন্ডস অ্যান আরএ মেসেজ উইথ দ্য প্রিফিক্স ফর দ্য লোকাল লিঙ্ক। সো রাউটার আরএ মেসেজ পাঠাচ্ছে, রাউটার অ্যাডভার্টাইজমেন্ট পাঠাচ্ছে। সো বাকিটা সে নিজে জেনারেট করে নিচ্ছে। দ্য পিসি ইউজেস স্ল্যাক টু অবটেইন এ প্রিফিক্স ফ্রম দ্য আরএ মেসেজ অ্যান্ড ক্রিয়েটস ইটস ওন ইন্টারফেস। ঠিক আছে, সো সে একটা অ্যাড্রেস পেয়ে গেল। দ্বিতীয় মেথডে কি হচ্ছে, দ্য পিসি সেন্ডস টু দ্য আরএস, সেন্ডস এন আরএস টু অল IPv6 রাউটার। IPv6 রাউটারদেরকে কি বলে, যে আমি বাইরে রাউটিং করতে চাই বা গুগলের কাছে বা এরকম বাইরে কারো কাছে পৌঁছতে চাই, আমার অ্যাড্রেসিং ইনফরমেশন দরকার। তখন রাউটার কি করে, একটা আরএ মেসেজ পাঠায়, রাউটার অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ পাঠায় সব IPv6 নোডগুলোকে বা সব IPv6 ডিভাইসগুলোকে, যেটা বলে যে হেয়ার ইজ ইউর প্রিফিক্স লেন্থ ডিফল্ট গেটওয়ে ইনফরমেশন, বাট ইউ উইল নিড টু গেট ডিএনএস ইনফরমেশন ফ্রম এত একটা ডিএসসিপি ভার্সন 6 সার্ভার থেকে, স্টেটলেস ডিএসসিপি ভার্সন 6 সার্ভার থেকে তোমাকে ডিএনএস এর ইনফরমেশন নিয়ে নিতে হবে, অর্থাৎ ডোমেইন নেম সার্ভিসের ইনফরমেশনটা নিতে হবে। বাকিগুলো আমি এই যে তোমাকে দিয়ে দিচ্ছি। সো তাপিসি কি করে, সেন্ডস এ ডিএসসিপি সলিসিট মেসেজ টু অল ডিএসসিপি ভার্সন 6 সার্ভার। ডিএসসিপি ভার্সন 6 সার্ভারের কাছে সে একটা সলিসিট মেসেজ পাঠায় এবং বলে আই ইউজড স্ল্যাক টু ক্রিয়েট মাই IPv6 অ্যাড্রেস অ্যান্ড গেট মাই ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস, বাট আই নিড আদার ইনফরমেশন ফ্রম এ স্টেটলেস ডিএসসিপি ভার্সন 6 সার্ভার। সো সে এই জিনিসগুলো বলে যে আমি পেয়ে গেছি, কিন্তু আমার ডিএনএস এর ইনফরমেশন বা এগুলির জন্য আমার দরকার তোমাকে। আচ্ছা, থার্ড ইয়েতে আসি, কি হচ্ছে, রাউটার সলিসিটেশন মেসেজ পাঠালো যে আই নিড অ্যাড্রেসিং ইনফরমেশন। রাউটার অ্যাডভার্টাইজমেন্টে কি আসতেছে, আই এম ইউর ডিফল্ট গেটওয়ে বাট ইউ নিড টু আস্ক এ স্টেটফুল ডিএসসিপি ভার্সন 6 সার্ভার ফর ইউর IPv6 অ্যাড্রেস এন্ড আদার ইনফরমেশন। সো আগেরটার মধ্যে কি করতেছিল, সেই কিন্তু রাউটার যখন রিপ্লাই করতেছিল সবকিছু সে পাঠিয়ে দিচ্ছিল আর বলতেছিল যে তুমি ডিএনএস এর ইনফরমেশন নিয়ে নাও সার্ভারের কাছ থেকে। এইখানে কি করতেছে দেখেন, এখানে সে কিছুই পাঠাচ্ছে না, শুধু তার ওই গেটওয়ে এর অ্যাড্রেসটা, লিংক লোকালটা পাঠাচ্ছে। বাকি বলতেছে তুমি বাকি তোমার যেই অ্যাড্রেসগুলো, অ্যাড্রেসের বলতে আপনার ওই যে কি বলে জিইউএ বলেন বা ওই ডিফল্ট গেটওয়ে তো পাচ্ছে, কি বলে এটার নামটা, ডিফল্ট গেটওয়ে ছাড়া আর কি কি লাগে আমাদের, প্রিফিক্স লেন্থ, রাইট, প্রিফিক্স লেন্থ এবং প্রিফিক্স, এগুলো ডিএইচসিপি ভার্সন 6 সার্ভারের কাছ থেকে নিয়ে নিতে বলে, তাই তো। সো এই দুইটার মধ্যে মেইনলি আমাদের একটু পার্থক্য করতে সমস্যা হয়, এই জন্য এই দুইটা একটু বলে দিলাম। এবং এই দুইটা দেখেন ছবিও প্রায় কাছাকাছি আসলে দিয়েছে। তো এখানে একটু পড়লে কিন্তু জিনিসটা আপনার একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি চাচ্ছে। আচ্ছা, এখন আসেন EUI64 প্রসেস ভার্সেস randomly generated. When an array message is either Slack or Slack with stateless DHCP version 6, the client must generate its own interface ID. So প্রথম দুই মেথডে নিজেকেই কি করতে হবে, স্ল্যাক যখনই বলতেছি তখন ইন্টারফেস আইডিটা জেনারেট করতে হচ্ছে। ইন্টারফেস আইডি দুইভাবে ক্রিয়েট করা যায়, UI624, আরেকটা হচ্ছে র্যান্ডমলি।
So the interface card can be created using a randomly generated 64-bit number. So ICMP router advertisement from RA message created by client device. So আমরা এই দুইটা দেখলাম। এখন আসেন ইউআই 64 প্রসেসটা কি সেটা আমরা একটু বলে ফেলি। এটা খুবই মজার একটা জিনিস। এই যে ইউআই 64 আমরা তো জানি কি ম্যাক অ্যাড্রেস কি প্রতিটা ডিভাইসে ইউনিক না। ধরেন এই যে একটা 48 বিটের ম্যাক অ্যাড্রেস, তাই না? অর্থাৎ এটার 48 বিটের মধ্যে প্রথম 24 বিট হচ্ছে ওইউআই, আর পরেরটা হচ্ছে ভেন্ডর অ্যাসাইন। সো মানে টোটাল কথা হচ্ছে এই পুরাটাই হচ্ছে একটা ইউনিক ইউনিক অ্যাড্রেস, তাই তো? তো এইটা থেকে খুব সহজেই একটা ইউআই 64 ইন্টারফেস আইডি তৈরি করা যায়। অর্থাৎ 42 বিটের সাথে আরো কিছু বিট লাগিয়ে আরো কত বিট, 48 বিটের সাথে আরো কত বিট লাগালে 64 বিট হয়? 16 নাকি? আরো 16 বিট অ্যাড করে 64 বিট করে। সো 16 বিট মানে হচ্ছে আপনার কত, 4টা হেক্সাডেসিমেল নাম্বার, তাই তো? সো এই যে দেখেন এই অ্যাড্রেসটার মধ্যে কি করলো, এই অ্যাড্রেসটার মধ্যে প্রথম ওইউআইটা নিল, তারপরে সবগুলো এখানে দেখেন 1, লাস্টে একটা 0, এ বি সি ডি ই তারপরে এফ। দেখেন এখানে এফ 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 যদি হইতো তাহলে কি হইতো, সবগুলো 1 হইতো। এখানে লাস্টেরটা জাস্ট ই দিছে, তার মানে কি লাস্টেরটা একটা 0। তার মানে এখানে এই 16টা যে আপনার বিট আছে তার মধ্যে 15টা বিটই হচ্ছে 1, একটা বিট লাস্ট বিটটা জাস্ট 0 এখানে মাঝখানে অ্যাড করলে একেবারে মাঝখান বরাবর, ঠিক আছে? এটা একটা গেল। তারপরে যেটা করে সেটা হলো এই যে মাঝখানের এটাকে কি করতেছে, চেঞ্জ করে দিচ্ছে। কিভাবে চেঞ্জ করতেছে আসেন আমরা দেখি। দ্য IEEE defined extended unique identifier or modified EUI 64 process which performs the following: a 64 value of 64-bit value of FFE in hexadecimal is inserted into the middle of the 64-bit Ethernet MAC address of the client. The 7-bit of the client MAC address is reserved from binary 0 to 1. সো 7 বিট তাকে কি করে, রিভার্স করে দেয়, ঠিক আছে? 1 থাকলে 0 করে, 0 থাকলে 1 করে। 7 বিট যদি হিসাব করেন তাহলে এই এফ এর মধ্যে যাচ্ছে 4টা বিট, সেকেন্ড 5তম থেকে 8তম বিট হলো এই সি তে আছে, সি দিয়ে 5তম থেকে 8তম বিট বোঝাচ্ছে। সো সি যদি দেখি তাহলে সি এর বাইনারি রিপ্রেজেন্টেশন কেমন হবে, 9 তারপরে এ, 9 হলে তো আপনার কেমন হচ্ছে, আমরা যদি একটু চিন্তা করে দেখি 8 এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 1 তারপরে 3টা 0, 101 এটা হচ্ছে 9, 1010, ঠিক আছে? এটা হচ্ছে এ। তারপরে 1011 এটা হচ্ছে বি, 1100 এটা হচ্ছে কি সি, ঠিক আছে? 1100 এটা হচ্ছে সি। তাহলে আমাদেরকে বলেছে 7 বিট, তার মানে হচ্ছে লাস্ট থেকে দ্বিতীয় বিটটা 1 করে দিতে হবে। তার মানে আমাদের ওই 1100 যে ছিল ওখানে হয়ে গেল 1110। তাহলে ওইটা হচ্ছে ই, তারপরেরটা হচ্ছে আরেকটা একদম লাস্টের বিটটাও যদি 1 হয়ে যেত তাহলে এফ হইতো। সো তার মানে এই ইটা কিভাবে হলো আমরা বুঝতে পারলাম যে 7 বিটটাকে অল্টার করে দিচ্ছে, ঠিক আছে? খুবই মজার কিন্তু একটা জিনিস আমরা দেখলাম। 48 বিট ম্যাক অ্যাড্রেস থেকে কিভাবে 64 বিট ইউআই 64 বিট ইন্টারফেস আইডি তৈরি করা হয়। সো randomly generated interface ID দেখাচ্ছে depending upon the operating system a device may use a randomly generated interface ID instead of using the MAC address and the EUI 64 process. Beginning with Windows Vista, Windows uses a randomly generated IPv6 interface ID instead of one created with EUI 64. Windows Vista থেকেই আর এই EUI 64 ইউজ করে না আর কি। কারণ হচ্ছে অনেক সময় ওই যে কি করে আবার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে ফেলে, যে এই জন্য
মানে ঝামেলা যাতে না হয় এই জন্য। সো টু এনশিওর দ্য ইউনিকনেস অফ এনি IPv6 unicast address, the client may use a process known as duplicate address detection. So DAD, আগে ড্যাড কে খুঁজে বের করে, তাই তো, যে আমার বাপ এখানে আছে কিনা। তার মানে হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা জেনারেট করলেন এই অ্যাড্রেসটা নেটওয়ার্কের মধ্যে আছে কিনা সেটা আগে ডিটেক্ট করে, ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন এর মাধ্যমে। So this is similar to an ARP request for its own address. If there is no reply, then the address is unique. So একটা ARP request এর মতো করে, যদি কোনো রিপ্লাই আসে তার মানে কি কেউ না কেউ এই অ্যাড্রেসটা হোল্ড করে আছে, আর যদি কোনো রিপ্লাই না আসে তার মানে হচ্ছে নো, এই অ্যাড্রেসটা কেউ অকুপাই করে নাই, সো আপনি ইউজ করতে পারেন। So dynamic addressing for IPv6 LLA. All IPv6 interface must have an IPv6 LLA. LLA থাকতে হবে। So like IPv6 GUS, LLS can be configured dynamically. Dynamically configure করা যাবে। So the figure shows the LLA is dynamically created using etho prefix and interface ID using etho process or a randomly generated. সো এগুলো সব জিরো থাকবে, এই পোর্শনটা জাস্ট খালি এরকম থাকবে, আর বাকি এই 64 বিট এইটা হয়তো র্যান্ডমলি জেনারেট করবে অথবা কি করবে ইউআই 64 প্রসেস করবে, তাইলে একটা এলএলএ জেনারেট হয়ে গেল, খুবই সুন্দর র্যান্ডমলি, তাই না? অপারেটিং সিস্টেম সাচ এস উইন্ডোজ উইল টিপিক্যালি ইউজ দ্য সেম মেথড ফর বোথ স্ল্যাক ক্রিয়েটেড জিইউএ অ্যান্ড ডাইনামিক্যালি অ্যাসাইন এলএলএ। সো সাধারণত সেম মেথডই ইউজ করে দুইটার ক্ষেত্রে, এলএলএ এবং জিইউএ, যার কারণে এই যে আপনার দেখা যায় যে মূল অ্যাড্রেস এবং এইটার মধ্যে সাধারণত সিমিলারিটি থাকে। এই দেখেন এই ইয়ের পোর্শনটুকু পুরা সেম, কি হোস্ট পোর্শন বা ইন্টারফেস আইডিটা পুরোটাই সেম। খুব সরি, ঠিক আছে। সো র্যান্ডমলি জেনারেট হলে এই অংশটা পুরোটাই সেম থাকতেছে সাধারণত। সরি, dynamic LLS on Cisco routers. Cisco routers automatically create an IPv6 LLA whenever a GUA is assigned to the interface. By default, Cisco iOS routers uses EUI 64 to generate the interface for all LLS on IPv6 interface. So Cisco আবার উল্টা উইন্ডোজের, Cisco কি করে EUI 64 টা এখনো ইউজ করে। Here is an example of LLA dynamically configure on G000 interface. So এই যে IPv6 অ্যাড্রেস, ঠিক আছে, এটা হলো লিঙ্ক লোকাল, এটা তো GUA, আর এটা হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস। সো সেখান থেকে আসলে এই যে এটা জেনারেট হয়েছে। ওকে, এই যে 70 ছিল, এখান থেকে 72 হয়ে গেল। আচ্ছা, ভেরিফাই IPv6 অ্যাড্রেস কনফিগারেশন। অ্যাড্রেস কনফিগারেশনটা ভেরিফাই করতে কি করতে হবে দেখি। সিসকো রাউটারস অটোমেটিক্যালি ক্রিয়েটস whenever a GUI is assigned। আচ্ছা, এই দুইটার মধ্যে তো কোনো পার্থক্য দেখতেছি না। সো এখানে একটা প্যাকেট ট্রেসার কনফিগার আছে, প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, সেটা আমাদেরকে করতে হবে IPv6 অ্যাড্রেস কনফিগার করার জন্য, সেটা আপনারা করবেন। IPv6 মাল্টিকাস্ট অ্যাড্রেসিং, অ্যাসাইনড IPv6 মাল্টিকাস্ট অ্যাড্রেসিং। মাল্টিকাস্ট অ্যাড্রেসের জন্য প্রিফিক্স FF00, ঠিক আছে, প্রথম 8টা বিট, অর্থাৎ সবগুলো 1, প্রথম 8টা বিট সবগুলো 1 থাকলে সেটা কি হবে, এই মাল্টিকাস্ট অ্যাড্রেসিং হবে। ওকে, there are two types of IPv6, well known multicast address or solicited node multicast address. Addresses can only be destination addresses and not source address. Multicast source address হতে পারে না, এটা আমরা ভালো করেই জানি। ওকে, ওয়েল নোন IPv6 মাল্টিকাস্ট অ্যাড্রেস কি কি সেগুলো আমরা একটু দেখি। Well known IPv6 multicast addresses are assigned and are reserved for predefined groups of device. So কিছু well known IPv6 রেঞ্জ আছে যেগুলো মাল্টিকাস্ট অ্যাড্রেসিং এর জন্য অ্যাসাইন করা এবং রিজার্ভ করা, ঠিক আছে। There are two common IPv6 assigned multicast group, একটা হচ্ছে FF02:1 আর একটা হচ্ছে FF02:2, একটা 1 একটা 2। একটা হচ্ছে অল নোডস মাল্টিকাস্ট গ্রুপ,
সব নোডগুলোকে মাল্টিকাস্ট গ্রুপ। এইটাই তো আসলে আপনার ওই যে ব্রডকাস্টের মতো জিনিসটা করে মনে হয়। আর অল রাউটার্স মাল্টিকাস্ট গ্রুপ সেটা রাউটারগুলোর মধ্যে ব্রডকাস্ট করে। ওকে, আসেন আমরা দেখি। দিস ইজ এ মাল্টিকাস্ট গ্রুপ that all IPv6 enabled devices join. A packet sent to this group is received and processed by all IPv6 interfaces on the link or network. আর দ্বিতীয়টা কি? This is a multicast group that all IPv6 routers join. A router becomes a member of this group when it is enabled as a IPv6 router with the IPv6 unicast routing. So আমরা এই কমান্ডটা দিয়েছি, সেটা দিয়ে কি করে এই গ্রুপের সদস্য হয়ে যায় মাল্টিকাস্ট। ওকে, সো সলিসিটেটেড নোড আমরা তো দেখলাম ওয়েল নোনটা দেখলাম, এখন সলিসিটেটেডটা কি বলে দেখি। এই সলিসিটেটেড নোড মাল্টিকাস্ট অ্যাড্রেস ইজ সিমিলার টু দ্য অল নোডস মাল্টিকাস্ট অ্যাড্রেস। A solicited node multicast address is mapped to a special Ethernet multicast address. The Ethernet NIC can filter the frame by examining the destination MAC address without sending it to the IPv6 process to see if the device is the intended target of the IPv6 address. So destination MAC address, destination IPv6 solicited multicast address. My Ethernet NIC determined this multicast is not for me. এটা মানে নিক ডিটারমাইন করতেছে নট ফর মি, নট ফর মি। ওকে, সোজা কথা আমরা এখানে বুঝতে পারলাম যে অল নোড মাল্টিকাস্ট এর মতো এটা একটা, ঠিক আছে। এখানে একটা ল্যাবের কথা বলা আছে। ওকে, সো এখানে জাস্ট সাবনেটিং এর কথা বলতেছে, জিনিসগুলো খুবই সহজ, তাই আমি আসলে আগাচ্ছি, খুব বেশি সময় লাগবে না আর। সো ফার্স্ট 48 বিট এটাকে বলা হচ্ছে গ্লোবাল রাউটিং প্রিফিক্স, আর 16 বিট রাখা আছে সাবনেটিং এর জন্য ফিক্সড, ঠিক আছে। ভিএলএসএম এর মধ্যে আমরা কি করি, এটা বাড়াই কমাই। এফএলএসএম এর মধ্যে নির্দিষ্ট রাখি, কিন্তু এটা আমাদের হিসাব করে বের করতে হয়। এখানে একবারে ফিক্স করে দিয়েছে 16 বিট, বাড়াইতে পারবেন না কমাইতে পারবেন না, ঠিক আছে। এই হলো 64 বিট, আর বাকি 64 বিট ইন্টারফেস। সো এ সেপারেট সাবনেট আইডি ফিল্ড is the IPv6 GUA is used in the IPv6 GUA is used to create subnets. The subnet ID field is the area between the global routing prefix and the interface ID. ঠিক আছে, সো আমরা এটা বুঝে গেলাম। given এত global routing prefix with a 16-bit subnet ID. So 16-bit subnet ID মানে কত? 65,536 এতগুলো সাবনেটস, তাই তো। The global routing prefix is the same for all subnets. So সবগুলা সাবনেটের জন্য সেম, আপনি 000 অর্থাৎ একটা হেক্সটেট রাখা হয়েছে সাবনেটিং এর জন্য। তো এই যে 0 1 2 3 করে এগুলা প্রত্যেকটা একটা সাবনেটে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। অনলি দ্য সাবনেট হেক্সটেট ইজ ইনক্রিমেন্টেড ইন হেক্সাডেসিমাল। হ্যালো স্যার, হ্যাঁ, স্যার কিছু শোনা যায় না স্যার? শোনা যাচ্ছে না? বাকিরা বলেন শোনা যাচ্ছে কিনা। শোনা যাইতেছে স্যার। ওকে ওকে, দেন আমরা এরপরে আসি। The example topology requires 5 subnets, one for each LAN as well as for their serial link between R1 and R2. So 4টা LAN আছে, 5টা LAN আছে। Topology requires 5 subnets, one for each LAN, তার মানে 4টা LAN আর একটা 1, টোটাল 5টা সাবনেট। The 5 IPv6 subnets were allocated with the subnet ID field 010001 through 5. So 5টা দরকার, 0 থেকে তো দেয় নাই, 1 থেকে দিছে, তাই তো। 1 থেকে 5 পর্যন্ত দিয়ে দিল, each /64 করে। It will provide more address than will ever be needed. সো এখানে আর ওই হিসাব করার প্রয়োজন নাই কয়টা অ্যাড্রেস দিবে বা কয়টা অ্যাড্রেস লাগবে সেগুলো, কারণ এখানে 64টা টু দি পাওয়ার 64টা অ্যাড্রেস আসলে এখান থেকে দেওয়া যাবে। সো ইটস হিউজ, তাই তো। সো এবার আসি তারপরে
সো রাউটার কনফিগার্ড উইথ IPv6 সাবনেটস। সো সাবনেট কিভাবে কনফিগার করতে হয়, দ্য এক্সাম্পল শোজ দ্যাট রাউটার ইন্টারফেস R1 has configured to be on a different IPv6 subnet. সো এই 000, 001 এবং 010 দেখা যাচ্ছে এখানে 1 2 3 দিয়ে কনফিগার করা হয়েছে। সো আমাদের এই চ্যাপ্টার শেষ হলো। সো এখানে কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন অথবা সামনের দিনও করতে পারেন। IPv6 এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা আপনারা যদি বুঝে না থাকেন কোনো জায়গায়, অবশ্যই কোশ্চেন করতে হবে। কোশ্চেন করে জিনিসগুলো একটু জেনে নিতে হবে এবং বুঝে নিতে হবে যে হোয়ার ইজ দ্য প্রবলেম, ঠিক আছে, কোথায় আপনার সমস্যা সেটা বের করে তারপর আমাদেরকে বলতে হবে এবং ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু মোটামুটি সব সব জিনিসগুলোই কভার করার চেষ্টা করেছি। আরো যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে, এখানে কিন্তু একটু ডিটেইলড লেখা থাকে, যেটা আপনি ওখান থেকে বুঝবেন না সেটা এখানে আরো একটু ডিটেইল। এই যে যেমন এখানে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার এর কথা বলা হয়েছে, OUI, তারপর ডিভাইস আইডেন্টিফায়ার যেটা ভেন্ডর অ্যাসাইন্ড, তাই না, যে অংশটা। সো এখানে আরো সুন্দরভাবে দেখেন, এই যে আলাদা করে এই যে 0 থেকে 1 করা হলো, ফ্লিপ করা হলো, সেটাই বলা হচ্ছে। সো এখানে আরো কিন্তু সুন্দর করে আপনার জিনিসগুলো দেওয়া আছে। সো কোনো কিছু না বুঝলে এখানেও দেখতে পারেন। একটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, এটা জাস্ট IPv6 কনফিগার করার জন্য। IPv6 কিন্তু বেশ কঠিন কিছু তারা এখানে দেয় নাই, ঠিক আছে। সো আপনারা এই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা করে ফেলবেন, এটা খুবই সহজ, এটার মধ্যে কঠিন কিছু নাই। স্যার অ্যাসাইনমেন্ট হ্যাঁ, করছিলাম আর অ্যাসাইনমেন্ট করছিলাম কয়েকটা, তো 10 পয়েন্ট ওইটার যে মানে আপনি প্রোভাইড করেন নাই ওইটার মানে 58% হয়েছে স্যার। IPv6 বসাইতে একটু প্রবলেম হইতেছে, তো আমি বলতেছি যে যদি মানে ওইটা দিতেন তাহলে ভালো হতো। ওকে, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন।